নিলয়, আমাকে মাফ করে দেওয়া যায় না? মাফ মানে ঠিক বুঝলাম না, কেন মাপ চাচ্ছ? সেদিনের জন্য সরি। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। জানি হাসি পাবে তোমার, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস আর ভালোবাসার দুটোই প্রজাপতির মতো নরম, আবার পাথরের মতো শক্ত হয়। সবটা নির্ভর করে কাছের মানুষের উপর। ছেড়ে দিতে বলেছিলে, দিয়েছিলাম। আটকেও ছিলাম, তুমি অপমান করেছিলে। জানো তো নেহা, মানুষ অনেক কিছুই মেনে নেয়, কিন্তু পিতা মাতা তুলে গালি আর নিজের অপমান, এই দুটো জিনিস কখনো মেনে নিতে পারে না। বিয়ে করনি কেন? ভয়ে। কিসের? মাঝপথে সেও যদি চলে যায়, তাড়িয়ে দেয়। সবাই তো এক না। বললাম তো ভয়ে। ভয় জিনিসটা অনেক বড় জায়গা দখল করে মানুষের মধ্যে। যদি বলি আমাকে বিয়ে করতে, যদি বলি তোমাকে ভালোবাসি। নেহা প্লিজ, অনেকটা জার্নি করেছো, ঘুমিয়ে পড়ো। নিলয়, আমাকে একবার মাফ করে দাও না। খুব ইচ্ছে করছে একটা জোরে ওর গালে চড় বসিয়ে দিই, কিন্তু তাকে স্পর্শ করতে ইচ্ছে করছে না আমার। কেন সে আমার ভাইয়ের শালী হলো? সব কিছু কেমন অন্যরকম লাগছে আমার। বাইরে তাকালাম, 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব মনে পড়ছে আমার, যেগুলো প্রায় বলতেই বসেছিলাম। কিন্তু কঠিনতর স্মৃতি মানুষ কখনো ভোলে না। নিলয়, আমি ফুচকা খাবো। টাকা নেই। আচ্ছা, আমি খাওয়াবো, চলো না। এখন সন্দেহ আসছে তো? না, আমি খাবো, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবা। আচ্ছা চলো। ওই, আমার হাত শক্ত করে ধরো, বুঝলে? কখনো যেন এই হাত ছেড়ে তুমি চলে যাবা না। জীবন থাকতে না, তবে তুমি যদি ছেড়ে দাও তো ছাড়তেই হবে। নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। প্রমিস, কখনো তোমাকে ছেড়ে যাব না। রোজ একটা জায়গায় দুজন একসাথে হতাম, একে অপরের দিকে তাকাতাম, মুচকে হাসতো। আমার কোনো বন্ধুরা কখনো সব জানতো না, কারণ ভয় পেতাম যদি বাসায় সব বলে দেয়। কখনো ভাবিনি নেহা আমার গার্লফ্রেন্ড হবে। সে নিজে এসে প্রপোজ করেছিল, অবাক হয়েছিলাম। সে ভালোবাসে বলেছিল, কিন্তু সবটা যে তার অভিনয় ছিল। তবে আমি সত্যি ভালোবাসতাম। এভাবে প্রায় 1 বছর যায়। আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি। ওর থেকে জেনেছিলাম ওর খালামণির বাসায় এসে পড়তো, কিন্তু সে যে কোথায় থাকতো জানতামই না, মানে জানার প্রয়োজনই মনে করিনি। ইন্টার পরীক্ষার কয়েক মাস আগে। এই রাতে ফোন দিয়েছো কেন তুমি? কেন জান? তোমাকে না রাতে কল দিতে মানা করেছি? কিন্তু তোমাকে খুব মিস করেছিলাম তো, তাই দিয়েছি। রাখো এখন, কাল কথা হবে। আর আমি বই পড়ছি। সবসময় কেমন যেন করেও, খালি বলে পড়ি পড়ি আর পড়ি। আসলে নেহার খুব ইচ্ছে ডক্টর হবে, তাই বলে কি আমাকে একটু সময় দেবে না? কি এমন হয় 15 মিনিট কথা বললে? কিন্তু সে ফোনই ধরতো না, বারবার ফোন দিলে অফ করে দিত। যে মেয়ে বলতো তুমি কথা না বললে আমি বই পড়বো না, খাবো না, সেই মেয়ে হুট করে বলা শুরু করে দিল কল দিও না, বই পড়ছি, বিরক্ত করো না, তুমি খুব বিরক্ত করো। অথচ আমি ঠিক আগের মতোই ওকে বিরক্ত করতাম না। আগের রাতে দিনে লুকিয়ে লুকিয়ে শুধু ওকে কল করতাম, কিন্তু এখন দিনে একবার আর রাতে একবার কল দিলে বলে যে আমি নাকি ওকে বিরক্ত করি খুব। 3 দিন কেটে যায় এভাবে। এর মধ্যে নেহা আমাকে একবারও কল দেয়নি। আমি দিয়েছিলাম, কিন্তু নাম্বার অফ না হলেও কেটে দেয়, আর কলও দেয়নি। প্রাইভেট পড়ে যখন কলেজে যাব, ওর এক বান্ধবী এসে বলে, ভাইয়া, নেহা আপনাকে যেখানে রোজ দেখা করতেন সেখানে যেতে বলেছে। সেদিন আর কোনো ক্লাস করলাম না। আমার নেহা আমাকে দেখা করতে বলেছে। কতদিন পর তাকে দেখব। এই কয়েকদিন এসে আমার সাথে দেখাও করেনি। ক্লাস অফ রেখে সেখানে চলে আসি। পাগলামো করতে ভালো লাগে ওর জন্য। সে বুঝুক আর না বুঝুক, তবুও ভালো লাগে। পুরনো সেই জায়গাতে এসেছি। একটা ছোট নদীর পাড়ে এসে বসলাম। আগে প্রায় এসে এখানে এসে বসতাম। আমাদের এলাকা থেকে জায়গাটা অনেক দূরেই। এখানে ছোট বড় অনেক কাপড়রা আসতো। যদিও এটা পার্ক না, কিন্তু এখানে অনেকে সময় কাটাতে আসতো। প্রায় বিকেলের দিকে নেহা আসে। নিলয়, পিছনে তাকে দেখে নেহা দাঁড়িয়ে আছে। ওকে দেখে জড়িয়ে ধরতে যাব, ও পিছন দিকে সরে যায়। কেমন আছো? তুমি জানো তোমাকে কতদিন পর দেখছি, কতদিন পর কথা বলছি। তোমাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। সবসময় তোমার কথা ভাবতে ভালো লাগে। তোমার একটা ফোন কল আমাকে সব সুস্থতা এনে দেয়। নিলয়, এসব আবেগী পাগলামো কথা বাদ দাও। মানে? নেহা কিছু বলে না। ওকে বসতে বলে নিজেই বসলাম সেখানে, কিন্তু সে তখনও দাঁড়িয়ে আছে। কি হলো তোমার? আজ কেমন করে কথা বলছো? নিলয়, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কি মানে? কি কেন? বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা মনে মনে বারবার বলে রিপিট করে অনুভব করতে লাগলাম। নেহা, মজা করো না তো। আচ্ছা বলো না আমি কি করেছি। আমাকে মাফ করে দাও, তোমাকে জ্বালাবো না। শুধু 5 মিনিট করে, রোজ না, 3 দিন পর পর। আচ্ছা দরকার হলে সপ্তাহ পর পর কথা বলবো, তবু এমন মজা করো না। নিলয়, আমি মোটেও মজা করছি না।
আর যেটা বলছি সেটা অনেক ভেবেই বলছি। মানে কি নেহা, কেন এমন করছো? কারণ আমি মেডিকেলে পড়তে চাই। তো পড়বা। মেডিকেলে পড়তে হলে অনেক পড়াশোনা করতে হয়। তো করবা, এতে আবার সমস্যাটা কোথায়? আসলে আমি বলতে চাচ্ছি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। এর কারণ তুমি আমাকে খুব ডিস্টার্ব করো। মানে? মানে আমি পড়তে পারি না। পড়ার সময় তোমার কথা মনে পড়ে, মনে চায় তোমার সাথে কথা বলি, যার ফলে পড়ার প্রতি মনোযোগ দিতে পারি না। তো তো তুমি প্লিজ আমাকে ভুলে যাও। আমি চাই না আমার স্বপ্ন পূরণে তুমি বাধা হও। আমি কি বলেছি তোমাকে একবারও তোমার স্বপ্নটাকে ভাঙবো? না, তবে তুমি থাকলে আমি পড়তে পারবো না। তার থেকে তুমি আমাকে একা থাকতে দাও। আমি চাই না আমার স্বপ্নটা এইভাবে তোমার মতো কারোর সাথে জড়িয়ে ভেঙে যাক। হয়তো এখন কষ্ট হবে, কয়েকদিন পর সবকিছুই ঠিক হয়ে যাবে। সো আমাদের মনে হয় এখন এসব বাদ দেওয়া দরকার। আর তাছাড়া আমার পরিবারও তো একটা মেনে নেওয়ার ব্যাপার আছে। তার জন্য তো প্রতিষ্ঠিত হতে হবে। আর আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। প্লিজ নিলয়, এসব বাদ দাও, ভুলে যাও, ব্রেকআপ করো। আমার সামনে যেন তুমি আর না আসো। প্লিজ নিলয়। প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। জানি প্রথম কদিন হবে, এরপর ঠিক হয়ে যাবে। আর অন্য কোনো মেয়ে পাইলে ভুলতে পারবে আমাকে। এর থেকে আমাকে মুক্তি দাও। আর কোনো কথা না বলেই ওর গালে জোরে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসি আমি। কি সাংঘাতিক কথা, ওকে ছাড়া নাকি অন্য কাউকে পাইলে ভুলে যাব। ওর কাছে কি ভালোবাসা একজন চলে গেলে আরেকজনকে কাছে পাবার মতো বিষয়? মানে কি, সে কি ভালোবাসে না আমাকে? আর কত সহজেই না তার ক্যারিয়ার চিন্তা করলো, আমার কথা একটু ভাবলো না। বাহ নেহা বাহ, আমি তো খুব জ্বালাতাম না ওকে। খুব খুব বেশি মনে পড়লে কল দিতাম, তারপর ও 3 মিনিটের বেশি কথাই বলতো না। আমি নাকি ওর ক্যারিয়ার নষ্ট করছি। ও শেষ কথা ছিল আমি যেন আরও সামনে না আসি। থাকুক ও ভালো, আমি যাব না আর সামনে। ভালোবাসা যার কাছে মূল্যহীন তার কাছে যাওয়াটা বেমানান। একবারও ভাবিনি আমার কি হবে। সে যদি ভালো থাকতে পারে, আমি কেন পারবো না? সেদিন কান্না করতে করতে বাড়িতে আসি। না খেয়েছিলাম পুরো 1 রাত 1 দিন। মরতেও চেয়েছিলাম, কিন্তু বারবার নেহার বলা কথাটা মনে পড়ছিল। আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমি ডক্টর হতে চাই, তাই আর মরিনি। কারণ সে তার ক্যারিয়ার নিয়ে ভাবলে আমি কেন পারবো না? কিন্তু মন যাকে চায় তাকে কি সহজে ভোলা যায়? রোজ ক্লাস ফাঁকি দিয়ে ওর কলেজের সামনে দাঁড়িয়ে থাকতাম। সামনে গিয়ে দাঁড়াতাম, আমাকে দেখলেই বলতো, তোর মতো বেয়াদবার কুকুর দেখিনি। যাকে এত অবহেলা করি, অপমান করি, সে বারবার আসে, দূর হয়ে যায় সামনে থেকে। আমি শুনতাম না, ওর সামনে বারবার যেতাম। কিন্তু একদিন দাঁড়িয়ে আছে ওর জন্য। ওর এক বান্ধবী আসে আমার সামনে। আমি নেহার কথা জিজ্ঞাসা করতে আমাকে গালি দিয়ে বলে, তোর মতো ছেলে দেখিনি। নেহা ঠিকই বলে, কুকুর না হলে কেউ বারবার সামনে আসে না। এমন একটা ছেলে তোর মা বাবা কিভাবে? গায়ে যত জোর ছিল সবটা দিয়ে নেহার বান্ধবীর বাগালে ডান হাত দিয়ে চড় মেরেছিলাম। ও ঘুরে নিচে পড়ে যায়। আমাকে যত খুশি গালি দিতে পারতো, কিন্তু মা বাবাকে নিয়ে কেন কথা বলবে, কেন কথা শোনাবে? তারপর আমি সেখান থেকে চলে আসি। এরপর খুব কষ্ট করে ইন্টার পরীক্ষাটা দিই। তারপর ঢাকাতে চলে আসি আমি। সেখানেই সব কিছু। অবশ্য ঢাকাতে গিয়ে বাবাকে খুব সাহস করে গোপনে বলেছিলাম একজনকে ভালোবেসেছিলাম, আর সে চলে গিয়েছে। বাবা রিয়াক্ট না করে বুঝেছিল। বাবা মার ইচ্ছে ছিল আমি একজন বড় ইঞ্জিনিয়ার হই। ছোট থেকে আমি ওনাদের সব রকম কথা শুনেছি। একবার পাড়ার ছেলেদের সাথে মার্বেল খেলছিলাম, বাচ্চা ছিলাম। সেই সময় গ্রামের এক ছেলের সাথে খেলা নিয়ে গন্ডগোল লাগে। এক পর্যায়ে হাতাহাতি হয়। কিন্তু কষ্ট লেগেছিল তখন, যখন আব্বু ধরে এনে কুঞ্চিত লাঠি দিয়ে পিটিয়েছিল। সেদিনের পর থেকে আর মার্বেল খেলিনি আমি। রোজ সন্ধ্যাবেলা আমাকে পিটিয়ে পড়াশোনা করানো হতো। কিন্তু আমার ইচ্ছে করতো ভোর রাত থেকে স্কুলে যাওয়ার সময় অবধি পড়া। কোনোদিন সেটা পারিনি। মা পিটিয়ে পড়াশোনা করাতো। একটু একটু করে যখন বড় হই তখন বুঝতে পারি আমার ইচ্ছের কোনো দাম নেই তাদের কাছে। ওনাদের কাছে যদি চাইতাম দামি সাইকেল, বাবা মা গবেষণা করে ওনাদের কাছে যদি চাইতাম দামি সাইকেল, বাবা মা গবেষণা করে পুরোনো সাইকেল কিনে এনে বলেছে, যখন বড় ইঞ্জিনিয়ার হবি তখন বড় গাড়ি চালাবি, এখন নতুন দিয়ে কী করবি। অনেক বেশি ফাজি ছিলাম, কিন্তু আমার সব কিছুর মধ্যে ওনাদের আদেশ নিষেধ ছিল বেশি। যা হতো সবটা বাড়ির মধ্যেই। আমার ছোট চাচা দাদুর করা আদেশ পালনে অমান্য হয়। 51বর্তী পরিবারে দাদু ছিল সবার গুরুজন। উনি যা বলতো বাপ চাচাদের সেটাই মানতে হতো। কিন্তু ছোট চাচা ছিল ঠিক আমারই মতন। চাচারাও 4টে ভাই, সবাই একসাথে থাকলেও ছোট চাচা বাড়ি ছেড়ে চলে যায় গ্রামের একজন স্কুল মাস্টারের মেয়েকে নিয়ে। দাদুর ইচ্ছে ছিল তার ছেলেদেরকে সবাইকে ভালো
এবং বড় পরিবারের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া। আর দাদির ইচ্ছে ছিল মেয়েটা যথেষ্ট সুন্দরী হবে, আর গুণেও হবে সবার থেকে ভালো, মানে সুন্দরী হতে হবে, আবার সব কাজও জানতে হবে। সব মিলে পুরো বাড়ির সবাই আদেশ নিষেধের মধ্যেই জীবন পার করছে। ছোট শাশু দাদুর আদেশ মানেনি। তিনি গোপনে তার স্কুলের একজন টিচারকে ক্লাস 10-এ থাকতে গোপনে বিয়ে করে বসে। সাজেদ হাসান মানে আমার ছোট শাশু ভেবেছিল বিয়ে যখন করে ফেলা হয়ে গেছে তখন বাড়ির সবাই মেনেই নেবে। কিন্তু যখন পালিয়ে চাচু দাদুর কাছে আসে তখন শীতের রাত ছিল। দাদু আর আমার বাবা চাচারা মিলে ছোট চাচুকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চাচু তখন ঢাকাতে চলে আসে। তাই যখন ইন্টার শেষ করে অনার্সের জন্য ক্লাস করব, খুব কষ্টে বলোকে ঢাকাতে আসি। অবশ্য মা বাবাকে বলতে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং কখনো গ্রামে থেকে হয় না, ওনারা বিদেশে পাঠাতে চেয়েছিল। দাদিকে খুব করে বলে শেষমেশ ঢাকাতে আসি। ছোট চাচুর কাছেই থাকি। ওনাদের কোনো ছেলে মেয়ে হয়নি, হয়তো ওপরওয়ালা সেটাই চায়নি বলে এমনটা হয়নি। আমাকে পেয়ে নিজেদের সন্তানের মতোই ভালোবাসে, হয়তো তার থেকে বেশি ভালোবেসেছে। সত্যি বলতে মা বাবার থেকে আমি ওদেরকে বেশি আপন ভাবি, কারণ ওনারা আমার কাছে সেকেন্ড বাবা মা। ওনারা আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেনি। অগাধ স্বাধীনতার মধ্যেই ছোট বুড়োজ বলতো, দেখ বাবা, ভালো খারাপ এটা নিজের কাছে। তুই যতই খারাপদের সাথে থাকিস না কেন, যদি নিজে না চাস তবে কখনো তুই খারাপ হবি না। তোর মতো চলিস, তবে মনে রাখিস তোর প্রতি বিশ্বাসটা আছে সেটা নষ্ট করবি না। সত্যি বলতে ওনার এরকম কথা শুনে কখনো খারাপভাবে চলেনি, কখনো সিগারেটও খাইনি। পুরনো অতীতগুলো ভাবতে ভাবতেই ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়ির সামনে আসতেই নিলয় বাড়িতে এসে গেছে, চল না নতুন বিয়ান নেহাকে দেখে আসি। মামনের কথা শুনে কিছুটা কল্পনা থেকে বেরিয়ে আসলাম। তারপর ভালো মতো তাকাই, বাড়ির মেন গেটের কাছে চলে এসেছি। অরিন তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ইস, যদি নেহা থাকতো বাইরে, হয়তো সে এখন নতুন ভাবির পাশেই বসে পরিচিত হচ্ছে বা কাজিনদের সাথে মিলে আড্ডা মারছে। ওর এই মিশুক স্বভাবের জন্যই ওর প্রতি আকৃষ্টতা বেড়ে গিয়েছিল। মিশুক স্বভাবের মেয়েরা অনেক বেশি ভালো হয়, তারা সহজে বন্ধু হতে পারে, সব কিছু বলতে পারে, মিশে যেতে পারে সবার সাথে। আর যারা চাপা স্বভাবের হয় তাদের দেখলে ভয় করে। দারোয়ান চাচা গেট খুলে দেয়। আমরা চারজন বাইক নিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। 2 তলার বেলকনিতে চোখ গেল আমার, দেখি নেহা দাঁড়িয়ে আছে। নেহাকে দেখে জোরে সামনে ব্রেক চাপলাম। হাইড্রোনিক ব্রেক থাকায় সাথে সাথে অরিন আমার দিকে আরও চেপে বসে। আমি ওর নিঃশ্বাস আমার গলায় কানে অনুভব করতে পারলাম। অরিন আর শক্ত করে ধরল। বাইক রেখে দাঁড়ালাম। সাথে সাথে মাইশা দৌড়ে এসে অরিনকে জড়িয়ে ধরল। দোস্ত, তুই কই ছিলি রে? তোকে নিয়ে কতটা চিন্তা হচ্ছিল তুই একবার জানিস? কতবার তোকে ফোন করেছি। ভাগ্যিস নিলয়ের না সবার শেষে এসেছিল। কি হতো বলতো যদি নিলয়ের না চলে আসতো? আর আমি বজত মেয়ে, আমাকে এখানে ভালো নামে ডাকতে পারলো না। সিরিয়াস সময় আমার সাথে এমন করে। আর এই হলো মেয়ে জাতি, নিজের থেকে কাউকে সুন্দরী দেখায়, নিজের থেকে পড়াশোনা পারে বেশি, এমন মেয়েদের সহ্যই করতে পারে না। সে বন্ধু হলেও সহ্য করবে না, কিন্তু সেই বন্ধুই বিপদে পড়লে তাকে নিয়ে যত চিন্তা। মেয়ে জাতি বড়ই অদ্ভুত। না, এদের চেনা আর না চেনা, এদেরকে সঠিকভাবে বোঝা যায় না। এরা খুবই ভালোবাসতে পারে, আবার খুব বাজেভাবে কষ্ট দিতে পারে, আবার আগলেও রাখতে পারে, আবার ছুঁড়ে ফেলতে পারে। আসলে মেয়ে মানে মায়া। যে পুরুষ এই মায়াকে কাটিয়ে জীবন অতিবাহিত করে, সে হলো আসল মহাপুরুষ। কিরে সেমরি, কথা বলিস না কেন? কি করছিলি? নিলয়ের দিকে তাকাচ্ছিস কেন? ও তোকে পাত্তা দেবে না, তাকিয়ে লাভ নেই। নিলয়ের থেকে দূরে থাকবি সব সময়। মানে আসলে আমি ইশারায় অরিনকে সবটা বলতে বারণ করলাম, না হলে আব্বু আম্মুর অনেক রকমের প্রশ্নের উত্তর দিতে হবে। অরিন বলল, আর বলিস না, অনু আপুর সাথে ওনাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এসে দেখি গাড়ি চলে গেছে। ভয়ে কান্না করেছিলাম। পরে দেখি তোর কাজিন আসছে। ধন্যবাদ ওই সেমরি, ধন্যবাদ আমাকে দে। আমি নিলয়কে নিয়ে আসতে বলেছিলাম তোকে। চল ভেতরে চল। আর তুই গন্ডারকে এভাবে ধরে বসেছিস কেন? দাঁড়া, তোর আম্মুকে বলছি, বেয়াদব মেয়ে। ওরে ভাই তোরা থাম রে, মেয়েদের ঝগড়া মানে মাথার চুল নিজে হাতে ছেঁড়া ছাড়া কিছুই না। চুপ কর তুই, এত দেরি করলি কেন? ভাবলাম অরিনকে নিয়ে পালিয়ে গেছিস। তারপর কয়টা দেবো তোকে? বকিস না তো, যা ভাগ। মহিলাদের মতো ঝগড়া করিস। তুই বেড়াদের মতো ঝগড়া করিস? যা দূর হ। তুই যা। ওহ, হঠাৎ মশা। তালা বোকা, নিলয় না। মাইশা পয়সা মশা। নিলয়। মাইশা। ভাই রে ভাই, তোরা কি জিনিস রে? কোনোদিন তোদের ঝগড়া ছাড়া দেখি নাই ঠিক মতো কথা বলতে। ভেতরে যাবি নাকি বাসায় চলে যাব আমি? বাড়িতে ঢুকতে পারলাম না। গ্রামের সব মহিলারা
বউ দেখার জন্য পুরো 4 তলা বাড়ির ভিতরের জায়গা দখল করে রাখছে। কারণ এই প্রথম চাচাদের ছেলেদের মধ্যে রাজভাইয়েরই বিয়ে হলো। এর আগে ওনার বড় মেয়ের বিয়ে হয়েছে, আর এই প্রথম ছেলেদের মধ্যে ভাইয়ের বিয়ে হলো। এত বেশি লোক হতেই বুঝলাম নেহা কেন ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। ভাবির রুমে তো তাকে দেখার জন্য জল নেমেছে। দিনের বেলা হলে জানি না কি হতো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম একটু রিল্যাক্স করব, কিন্তু বিয়ে বাড়ি মানে ঘুম নষ্ট রাজ্য। সাজিদ আর জিসান আবারও জোরে সাউন্ড বক্স ছেড়ে দিয়েছে। বাড়ির সাথে বক্স রাখা ইডি শেরানের গাওয়া সেফ অফ ইউ গানটাও চলছে। ওদের কাছে মাইক্রোফোনও আছে। মাঝে মাঝে ওরা একসাথে গিয়ে উঠছে। বন্ধুরা এসে মাত্র দাঁড়িয়েছি, তখনই ভাইয়ের মা মানে আমার চাচি আর মামি এসে বলে, নিলয়, কি বিপদে পড়েছি শোন না। সিমরানের মেয়ে এসে সেই বাসর ঘরের সাজানো ফুলগুলো সব ছিঁড়ে ছুটে খেলা করে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে আর বলছে, ও নানু, তোমার বরের সাথে আমি বাসর করব। নানু, আমার বিয়েতে এমন সাজাবে তো? দেখ তোদের ভাগিনা কি পাকারাম হইছে। বলে কিনা তোর বড় চাচুর সাথে। ধুর, কি বলছি এসব? এত কথা শিখেছে রে মেয়েটা। কিন্তু আমার কাছে কি সেটা বলো তাড়াতাড়ি। বাবারে শোন না, বলছি তুই একটু বাসরঘর সাজানোর দায়িত্ব নে না বাপ। ও মেরি মা, তোমার বদমাশ মেয়েকে বলো। সে তোর কথা বলছে আর তুই বলছিস ওর কথা। প্লিজ একটু হেল্প কর। তুই গেলে সেও যাবে। তোরা যা না, একটু সাউন্ডের নিয়ে যা। মাইশা আর অরিনকে পাঠাচ্ছি। মামি, শুনেছি ভাবির বোন নেহাও অনেক ভালো সাজাতে পারে। যেহেতু আসছে, এমনি এমনি বসিয়ে খাওয়াবেন নাকি? ওকেও পাঠিয়ে দাও। আচ্ছা দেখছি, তোরা যা। বিয়ান না আসলে কিন্তু আমরা চলে যাব, জানেন তো, একটু আড্ডা হবে। ফাজিল ছেলে। ওরা চলে গেলে আমি আরাফের দিকে তাকালাম। শয়তান আর কাউরে পেল না। নেহাকে আনা লাগবে ওর। ধুর, মনটা খারাপ হয়ে গেল। এই নেহাকে যত চোখের আড়াল করতে চাচ্ছি তত বেশি করে সামনে আসছে। 4 তলায় চলে আসলাম। সোজা আব্বু গিয়ে হয়তো জিসানদের বকে এসেছে। এখন সাউন্ড বক্স অফ। যাক, একটু শান্তি করা যাবে। আর সহ্য হচ্ছে না কোলাহল। রিল্যাক্স না করা অবধি মন ভালোই হবে না। ভাইয়ের রুমে এসে দেখি যাচ্ছে তাই অবস্থা। সিমরার ওপর মেয়ে আরাধ্যা রুমে 40টা বাজিয়ে ফেলেছে। ফুলের পালাগুলো কি বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমার রুমে আসতেই 1 মিনিট পর মাইশা আর অরিন ঢুকলো। আমরা এখন 6 জন হয়ে গেছি। অরিন যে আমাকে লাইন মারছে ইতিমধ্যে বন্ধুগণও জেনে ফেলেছে। তাই দেখলাম আর কেউ তাকাচ্ছে না অরিনের দিকে। আমি ঝাঁপ দিয়ে ভাইয়ের বিছানায় শুয়ে পড়লাম। ডান পাশে চোখ যেতেই কোলবালিশটিকে অসহায়ভাবে পড়ে থাকতে দেখলাম। বড় বালিশ রাখার শো রেখে আরাপরে ওই দেখ, ভাইয়ের প্রথম বউ পড়ে আছে। রে, আমাদের সঙ্গে কবে যে আব্বু বিয়ে দিবে? রাখ তোর বিয়ে, বিয়ের পরে দেখবি বউ থাকবে না। তোকে বলেছে? আর তুই শুয়ে পড়লি কেন? বকিস কেন? সারা রাস্তা জার্নি করছে, একটু রেস্ট নিতে দে। ও মা গো, টুরু লাভ। শাওন, আরব, মামুন, মাইশা একসাথে কথাটি বলে উঠল। অরিন বেশ লজ্জায় পাচ্ছে। অরিনের চোখ দুটো সবচেয়ে বেশি সুন্দর। তার উপর ও যেটাই মুখ দিয়ে বলে না, তা এমন আদরে আর স্টাইলে কথা বলে যা শোনাই কেমন যেন ভালো লাগা কাজ করে। কিন্তু ঠিক ভালোবাসা আসছে না আমার। আমাকে অরিনকে পিচ্ছি মনে হয়। মেয়েটাকে একদমই ভাবছি না আমি। পরে ঠিকই বুঝিয়ে বলবো। আর তাছাড়া সে আমাকে বলেনি ভালোবাসি, সো এখন বোঝানোর কোনো মানেই হয় না। দরজার দিকে সবাই তাকালো। দেখি নেহা এসে হাজির। পেছনে মামি দাঁড়িয়েছে। আমাদের দিকে তাকিয়ে বলল, নে তোদের বিয়াইনকে এনে দিলাম। কথাটি বলেই মামি চলে গেল। শাওনকে দেখলাম মাইশাকে ইশারায় দরজা আটকে দিতে বলল। মাইশা জানে এরা 3 বজ্জাত নেহাকে লাইন মারার চেষ্টা করছে, কিন্তু বান্দরগুলো তো জানেই না যে নেহা আমার এক্স ছিল, আমাকে ভালোবাসি বলেছিল। মাইশা দরজা আটকে দিতে দিতে বলে, পিচ্চিরা এসে বারবার ঝামেলা করবে, এর থেকে একেবারে সব ঠিক করে বের হব সবাই। ততক্ষণে দরজা অফ করা থাক। ও নেহা আপু, যেভাবে সেজেছেন তাতে মনে হয় আপনি সাজানোর ব্যাপারে বেশ দক্ষ। একটু হেল্প করেন না? আপনি বলে দেন না কি করব। নেহা পুরো ঘরটা ভালো করে দেখতে থাকে। আরব ভাই রুমের একপাশে মিউজিক বক্স সাজানো, সেখানে যায়। স্লো মোশনে বিট বাড়িয়ে গান প্লে করে দেয়। বন্ধ করে স্লো মোশনে নবশিল্পী হাসানের গাওয়া গান বাজতে থাকে। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাহ, বেশ ভালো একটা সময়ে অসাধারণ একটা গান। নেহা আমার দিকে তাকালো। ও জানে আমি টুকটাক গিটার বাজাতে পারতাম, কারণ ওকে বলতাম, জানো নেহা,
তোমাকে বিয়ের পর তোমার আব্বুর থেকে যৌতুক হিসেবে একটা গিটার চাইবো। ও শুধু হাসতো, আর সেই হাসির মায়া আজও ঠিকমতো কাটাতে পারেনি। নেহা রুমের চারপাশ ভালো করে দেখতে থাকে, আর এদিকে সুন্দরী ভাই শালিকে আমার 3 বন্ধু দেখতে থাকে। একটা কাজ করো, ছেলেরা গাঁদা ফুলের মালা গাঁথো, আর মেয়েরা মানে আমরা ঘরের চারপাশে রঙিন বেলুন লাগিয়ে দেই। গোলাপগুলো সাজাতে হবে। ওকে আপু। কি বোরিং আইডিয়া। আগে সবাই মালা গাঁথবো, তারপর বাকি কাজ সবাই একসাথে করলে এক্ষুনি হয়ে যাবে। আর মাইশা যে ফাঁকিবাজ, তাতে করে সব কিছু করবে বলে মনে হয় না। আমি ফাঁকিবাজ? নিজে যে আমাকে ডেকে এনে কাজ করিয়ে নিস মনে নেই? মাইশা পানি এনে দে, মাইশা চুলগুলো টেনে দে তো, মাইশা পা ব্যথা করছে টিপে দে, মাইশা মোবাইলটা চার্জে রেখে আয়, মাইশা গোসল করব তোয়ালা এনে দে, মাইশা ভুলে চশমা রেখে এসেছি এনে দে তো। কানার বাচ্চা কাজ করিয়ে নিস মনে থাকে না সেসব? নিজে তো আরামে সব দেখো, আর আমি নিজের ঘরের কাজ ছেড়ে তোর কাজ করি। তুই মামাতো বোন নাকি হারামি বলতো? এ ভাই, এ তোরা থাম ভাই প্লিজ, পায়ে পড়ি। তোদের ঝগড়া আর নিতে পারছি না। তোদেরকে একসাথে থাকতে বলে কে আমাকে বলতো? কবে শুনবো মাইশার হাতে নিলয় খুন, আর না হয় নিলয়ের হাতে মাইশা খুন? অসহ্য রে ভাই, তোরা পুরোই অসহ্য। নেহা আমাদের বকবক শুনে হাসছে, আর এদিকে অরিন সহ সবাই আমাদের উপর বিরক্ত। কিন্তু আর দেরি করলাম না। একদিকে স্লো মোশনে গান বাজছে, আরেকদিকে সবাই কাজ করছে। আমি বিছানার উপর বসে বসে মালা গাচ্ছি, আমার পাশে অরিন এসে বসেছে। এক্সকে রাগানোর জন্য আর কি লাগে। আমি অরিনকে বললাম, অরি তুমি গাঁথতে পারবে না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে, তুমি বরং আমাকে হেল্প করো। অরিনকে অরি বলে ডাকতেই সবাই আমার দিকে তাকালো। মায়ের সাথে পুরো হা হয়ে তাকালো। আমি কিন্তু সবার আগে নেহার দিকে তাকালাম। নেহা একবার অরিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু পোড়া কপালে যা বাস থাকলে তা পিছন দিকে যাবেই। মাইশা দাঁড়িয়ে বলল, আমারও কষ্ট হচ্ছে, আমি আরাফকে হেল্প করি। আমিও তো আসি। আপনাদের সবাইকে আমি হেল্প করছি। শেষ কথাটা নেহা আমার দিকে আর চোখে তাকিয়ে বলল। আমি বেশি পাত্তা না দেওয়ার ভান করে নিজের কাজ করছি। বেশ অনেকটা সময় পর অনেকগুলো মালা গাঁথা শেষ। আমি বিছানার উপর দাঁড়ালাম। অরিনকে বললাম একটা একটা করে মালাগুলো এগিয়ে দিতে। অরিন কি খুশি ওকে কাজ করতে বলেছি দেখে। কিন্তু মাইশা জানে একবার কেউ আমার কাছে হেল্প করলে তার খবর আছে, সব কাজ তাকে দিয়ে করাই। বিছানার চারপাশে ফুলের মালাগুলো সাজানো হয়ে গেছে, মোটামুটি সব কাজ শেষ। আমি আর অরিন গোলাপ আর রজনীগন্ধা টেপ দিয়ে বিভিন্ন জায়গায় সাজাতে লাগলাম। অরিনকে যেটা বলেছি ও সাথে সাথে সবটা করে দিচ্ছে। নিলয় ভাইয়া। দুজনে যখন গোলাপের পাপড়িগুলো ছিঁড়াতে থাকি, তখন অরিন ফিসফিস করে আমাকে ডাক দেয়। আমি তাকালাম ওর দিকে, ও আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবা? আপনাকে ভাইয়া ডাকতে ইচ্ছে করে না। বুঝলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনারা না থাকতেন, কি হতো? তোমার মতো সুন্দর একটা মেয়েকে আমরা হারাতাম। আমি মোটেও সুন্দরী না। এই হলো মেয়েদের আরও একটা রহস্য। সুন্দরী হয়ে কেউ যদি তাকে সুন্দরী বলে, তখনই সে নিজেকে অসম্ভব বলে দাবি করে। এই দুটোর কারণ, সে লজ্জা পায়, আরেকটা হলো প্রশংসা শুনতে চায়। আপনাকে একটা কথা বলি। বলো। আপনি মেয়েদের সাথে কথা বলবেন না। কারোর সাথেই তো বলি না। আরেকটা কথা বলি। আপনি অনেক ভালো। আপনাকে শুধুই ভালো। ওই তোরা দুইজন কি ফুসফুস করছিস? নেহাপু জানো অরিন নিলয়কে লাইন মারতে যাচ্ছে, বলতে পারছে না সেটা। আহা টুরু লাভ। মাইশার কথা শুনে অরিন লজ্জাতে একদম লাল হয়ে গেল। ফর্সা মুখটা একদমই লাল দেখাচ্ছে। আর মাইশা সবার সামনে যেভাবে অরিনের কথা প্রকাশ করবে সেটা অরিন বুঝতে পারেনি। আমি নেহার দিকে তাকালাম। নেহার মুখটা মলিন মনে হচ্ছে। কিন্তু কেন? সে কি জেলাস হচ্ছে? কেন হবে সেটা? জেলাস হওয়ার কি আছে? আমি তো নেহাকে ভালোবাসি না, ওর প্রতি অনুভূতিও নেই। আর অবশ্য তারও কীরকম হওয়ার কথা, আমার প্রতি ওর কোনো ভালোবাসা থাকবে না, কারণ সে নিজেই চলে গিয়েছিল। তা তুমি কাউকে ভালোবাসো না মাইশা? আমি আর ভালোবাসা, আমাকে কেউ ভালোবাসতে পারবে না। কেন? আমি ঝগড়াটে অনেক। নিলয়ের না তো আমার সাথে ঝগড়া করে খুব। অবশ্য আমি নিলয়ের সাথে ঝগড়া করি বেশি। এখানে তেমন কেউ নেই যে তার সাথে ঝগড়া করব। ঢাকা থেকে আসলেই সেও আমার সাথে ঝগড়া করে। অরি বলা কথা আমি ঝগড়াটে। আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না, 2 দিন পরেই বিএফ চলে যাবে। তাই আর সেভাবে ভাবিও না। অবশ্য নিলয় প্রচুর দান করেছে আমাকে এই ব্যাপারে। এখনো বয়স হয়নি। সিরিয়াসলি রিলেশনে গেলে যদি ভেঙে যায় সেটা, তখন কষ্ট হবে। তুমি কি জানো ঝগড়াটে মেয়েরা অনেক বেশি ভালোবাসতে পারে?
নিলয়ও সেটা বলে, কিন্তু আসলে তাকে এখনো পায়নি যে আমাকে বুঝবে। সত্যি কথা বলতে নিলয় ছাড়া আমাকে কেউ বোঝে না। একবার এক্সামে খুব খারাপ করেছিলাম, আর আমাদের বাড়িতে নিয়ম হলো যাই হোক না কেন রেজাল্ট ভালো হওয়া চাই। সবাই বকা দেবে বলে সেদিন বান্ধবীদের বাড়ি থেকে আসতে চাইনি। শেষে নিলয় যেয়ে বলে মশা পরীক্ষা যেমনই হোক না কেন নিজের মেধা সবসময় একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। কোনো এক্সাম বা প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধা প্রকাশ সঠিকভাবে হয় না। আর কথাগুলো মোটিভেশন হয়ে আমার অনেকটা পড়াতে হেল্প করেছিল। তারপর থেকে রেজাল্ট খারাপ হয়নি। আরও অনেক কিছুই আছে যেটা আমি আর দুজনে বেশ ভালো মতোই বুঝি। নিলয়ের না তো হারামি একটা। এই তুই কি আমাকে পছন্দ ছাড়া আর কোনো কিছু পাস না? তুই মনে হয় আমাকে ভালো বলিস। চুপ কর তো। তোকে কে শুনতে বলেছে কথা? তুই একটা ঝগড়ুটে। আর তুই? থামো তোমরা, এত ঝগড়া করতে নেই। আপু, তুমি কাউকে ভালোবাসো? মাইশার কথা শুনে নেহা চুপ করে আছে। বলেছিলাম না নেহা অনেকটা মিশুক। এখানে আসার সাথে সাথেই সবার সাথে মিশে গেছে, আরবদের বন্ধু বানিয়ে ফেলেছে। মাইশাকে তুমি করে বলা শুরু করেছে। মাইশার কথা শুনে বন্ধুগুলো বেশ উৎসুক জনতা টাইপ তাকিয়ে আছে। এদিকে অরিন বেশ মনোযোগ দিয়েই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাইশার পাশে বসে সামনে সারিবদ্ধভাবে বসা পাবলিক মানে অরিনের দিকে আর চোখে তাকাচ্ছি। আমি তাকাতে সে চোখ নামিয়ে নিচ্ছে। আহারে পিচ্ছি, কয়েকদিন পর যখন কষ্ট পাবা তখন বুঝবা কেমন লাগে। আমি কোনো মেয়েকে আর ভালোই বাসতে পারবো না গো। কেন জানি না নেহার এমন চলে যাওয়াতে সবাইকে একই রকম মনে হচ্ছে আমার। ক্লাস বা বাড়ির ফাজিল ছেলেটা 2 বছর অন্ধকার ঘর আর একা থেকেই কাটিয়েছে। না আপু, কাউকে ভালোবাসিনি। আমি নেহার কথা শুনে হেসে উঠলাম। সবাই আমার দিকে তাকিয়ে রইল। নেহা আমার দিকে তাকাতে চোখ সরিয়ে নিল। কিরে, আপুর কথা শুনে এমন করে হাসলি কেন? হায় রে, ধরা পড়ে গেছি প্রায়। তাড়াতাড়ি করে কথা ঘোরানোর জন্য বললাম। অরিনে গেলে মশা বসেছে, যখনই মারতে যাবে মশাটা উড়ে দৌড় মারছে, আর চটটাও নিজের গালেই লেগেছে। তাই সেটা দেখে হাসি পেল। হেসে কি ভুল করলাম? আমার কথা শুনে অরিন বোকার মতো তাকায় আমার দিকে, কিন্তু অন্যরা হাসতে থাকে। তবে নেহা হাসলো না। আমি তো জানি সে কেন হাসছে না। হাসবে বা কেন? ছলনা মেয়েদের হাসতে নেই সবসময়। সে যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে। ভালো লাগছে না এখানে। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, 10টা বেজে গেছে। বাড়ির সবাইকে এখন খাওয়ার জন্য তাগিদ দিচ্ছে মহিলারা। নিচে যাও সবাই, খাওয়ার সময় হয়ে গেছে। তোরা যা, আমি একটু ছাদে যাব। কথাটা বলেই আমি আর বসলাম না, ছাদে চলে আসি। ছাদের চারপাশে রঙিন ছোট মিউজিক বাল্ব লাগানো আছে। ডেকোরেটরদের পুরো বাড়িটা সাজাতে পুরো 5 দিন লেগেছে। কোনো প্রকার লাইটিং, প্যান্ডেল আর গেট সাজানোতে আব্বুরা কমতি করেনি। 3 ভাইয়ের সহযোগী বিশাল ব্যবসার মোটা অ্যামাউন্ট দিয়ে 5তলা বাড়িটা বেশ ভালোভাবে সাজানো হয়েছে। দামি ফুল থেকে শুরু করে সেজে আব্বুর নিজের খামারের বিশাল গরু জবাই সহ গ্রামের লোকদের বিয়ের দিন দুপুরে খাই দিয়েছে। বাড়ির আইনে সবাই করা হলেও অন্যদের উপকার কিংবা দানের দিক থেকে সবাই বেশ উদার। একবার একজন ভিক্ষুক মেন গেটের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। বাড়ির দারোয়ান তাকে বের করে দিচ্ছিল দেখে আব্বু নিজে গিয়ে ওনাকে ডেকে আনে। শেষে চাচুরা সবাই নিজেরাই একই টেবিলে বসে ইচ্ছে মতো খেতে দিয়েছিল। যতক্ষণ উনি পেট পুরে খেয়েছে ততক্ষণ অবধি বাড়ির কেউই কিছু খায়নি। সেজ আব্বু শেষে ওনাকে নতুন পাঞ্জাবি কিনে দেয়, আর বড় আব্বু নিজের গাড়ি ম্যানেজ করে ওনাকে বাড়িতে পাঠায়। সবাই মনের দিক দিয়ে বিশাল, কারণ দাদু বাড়িতে যতটা ভয়ঙ্কর ছিল বাড়ির বাইরে সবার সাথে ভালো ব্যবহার করত। উনি নাকি খেতেনই না যতক্ষণ না কোনো মুসাফির বা ভিক্ষুক না পেত। নিজে রাস্তায় বা বাজারে বসে থেকে প্রতিদিন একজন একজন করে লোক ধরে এনে ওনার সাথে বসে খেত। আরও একটা ব্যাপার, বাড়ির মহিলাদের বাইরের কোনো লোক দাদু থাকাকালীন দেখেনি, কিন্তু আস্তে আস্তে আধুনিকতার স্পর্শে নিয়মগুলো গোলমেলে হয়ে গেছে। ছোট আব্বু আর আম্মুর কথা মনে পড়েছে, তাই দেরি করলাম না, ফোন বের করে ভিডিও কল দিলাম ওনাদের। আমাকে দেখেই ছোট আম্মু কান্না করে দিল। আজ সারাদিন মায়ের কথা ভুলে থেকেছিস, তোর সাথে কথা নেই। ছোট আম্মু, আসলে অনেক বিজি ছিলাম, সরি। তো তোর ছুটি কবে শেষ হবে? আমার আবার ছুটি? আমি বললে উপর মহল থেকে 1 বছরও ছুটি দেবে। অনেকটা সময় কথা বললাম। ছোট আব্বু যেতে বলেছে। হ্যাঁ, চলে যাব। নেহাকে আমার সহ্য হচ্ছে না। আমি চাই না নেহা এখানে থাকুক বা আমি নেহার কাছাকাছি থাকি। নেহার ব্যাপারটা বাড়িতে কেউ না জানলেও ঠিকই ছোট আব্বু আর আম্মু সবটা জানে। ফোন কেটে যখন চলে আসবো পেছনে তাকে দেখে নেহা ছাদে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। ওকে না এখানে। সে হেঁটে আমার পাশে এসে দাঁড়ালো। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। 5তলার ছাদে উঠে রাতের 4টাকে যেন অনেকটা কাছের মনে হয়। সবার পরিশ্রম করা বাড়িটা
তবে দাদু থাকতে 4 তলা করানো হয়েছিল, শেষে মামা আর চাচুদের মিলিয়ে 5 তলা করানো হয়েছে। ছোট আব্বুর ভাগটা দাদু যেদিন ওনাকে তাড়িয়ে দিয়েছিল সেদিন ওনাকে সবটা বুঝিয়ে দেয়, যার যার ভাগ বুঝিয়ে দেয়। ছোট আব্বু সব কিছু আব্বু চাচুদের কাছে বিক্রি করে ঢাকায় এসে ব্যবসা শুরু করে। এখন তিনি অনেকখানি বিদ্যমান। নিলয়, আমাকে মাফ করে দেওয়া যায় না? নেহার কথা শুনে ওর দিকে তাকালাম। নীরবতা ভর করছে চারপাশ। আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না, কিন্তু সে কেন ভাই মাপ চাচ্ছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। ব্যথা দিয়ে মলম নিয়ে এসেছে, লাগিয়ে নাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যথা ঠিক হলেও মনের যে ক্ষতগুলো, আঘাতের চিহ্নগুলো, অভিমান, রাগ সব কি ঠিক হয়ে যায়? মাপ মানে ঠিক বুঝলাম না, কেন মাপ চাচ্ছ? সেদিনের জন্য সরি, আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। জানি হাসি পাবে তোমার, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস আর ভালোবাসা দুটোই প্রজাপতির মতো নরম, আবার পাথরের মতো শক্ত হয়। সবটা নির্ভর করে কাছের মানুষের উপর। ছেড়ে দিতে বলেছিলে, দিয়েছিলাম। আটকেও ছিলাম, তুমি অপমান করেছিলে। জানো তো নেহা, মানুষ অনেক কিছুই মেনে নেয়, কিন্তু পিতা মাতা তুলে গালি আর নিজের অপমান, এই দুটো জিনিস কখনো মেনে নিতে পারে না। দুজনে আবার নীরব হয়ে গেলাম। আমার কোনো কথা বলার ইচ্ছে নেই ওর সাথে। সে বলবে আমি শুনবো। আমি কুয়াশাকে অনুভব করছি, চারপাশে মিউজিক বাল্ব চলছে। দূর থেকে এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। বিয়ে করনি কেন? ভয়ে। কিসের? মাঝপথে সেও যদি চলে যায়, তাড়িয়ে দেয়। সবাই তো এক না। বললাম তো ভয়ে। ভয় জিনিসটা অনেক বড় জায়গা দখল করে মানুষের মধ্যে। যদি বলি আমাকে বিয়ে করতে, যদি বলি তোমাকে ভালোবাসি? নেহা প্লিজ, অনেকটা জার্নি করেছো, ঘুমিয়ে পড়ো। নিলয়, আমাকে একবার মাফ করে দাও না। কিছু বললাম না, খুব ইচ্ছে করছে একটা জোরে ওর গালে চড় বসিয়ে দিই, কিন্তু তাকে স্পর্শ করতে ইচ্ছে করছে না আমার। কেন সে আমার ভাইয়ের শালী হলো? সব কিছু কেমন অন্যরকম লাগছে আমার। নেহার দিকে তাকালাম, চেনা মুখটার দিকে কিছু সময় তাকিয়ে রইলাম। চলনো মেয়েকে দেখতে যথেষ্ট সুন্দরী লাগছে। কারণ একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু তাকে আমি আমার ভুলেই হারিয়ে ফেলেছি। সে কারণেই করিনি, হয়তো করবও না। তুমি কেন করনি নিলয়? বাদ দাও তো, ডক্টর হয়েছো? তুমি কি করো? বেকার, পড়াশোনা করিনি। কেন? কেউ একজনের মায়ের জীবন এলোমেলো হয়ে গিয়েছিল, তাই আর গোছাতে পারেনি। এটা অন্যায়। অন্যায় তো বটেই, যে নিজের স্বার্থ বুঝে চলে যায় সেটা ন্যায়। যাই হোক, কংগ্রেস ডক্টর হওয়ার জন্য। আমি আর কিছু বললাম না। মেজাজটা সেদিনের মতো খারাপ হচ্ছে। মন চাচ্ছে আরও একটি চর যদি ওকে দিতে পারতাম এখন, কিন্তু ওকে স্পর্শ করার একদম ইচ্ছে করছে না। চলে আসবো ঠিক তখনই নেহা বলে, নিলয়, আমাকে তুমি ভালোবাসো এখনো? কেন? আমি পরে বুঝেছিলাম তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আমি বুঝেছিলাম তুমি যখন আমার থেকে চলে এসেছিলে। নিলয়, আমি তোমাকে আজও ভুলতে পারিনি। তোমাকে খুব ভালোবাসি এখনো। এখন আর তুমি ডক্টর? হ্যাঁ। তোমার ক্যারিয়ার গড়া তো শেষ, তাই না? কেন? তুমি আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করো নেহা। আমি বেকার একজন মানুষ, বলতে পারো এখনো বাপের হোটেলে খাই। তোমার থেকে আলাদা, নিম্ন লেভেল। মানে আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে চাওয়ার বা খুব করে কাছে পাওয়ার। আর না তোমাকে নিয়ে আমি কোনো রঙিন স্বপ্ন দেখি। অবশ্য তোমাকে নিয়ে স্বপ্ন বা কল্পনা করাটাও আমার বোকামি, কারণ তুমি ডাক্তার, আর ডাক্তার হওয়ার জন্য তুমি সব কিছু করতে পারো। আর তার থেকে বড় কথা, তোমার সাথে সম্পর্কে আবার জড়ালে আবার হয়তো তোমার ক্যারিয়ারে সমস্যাও করতে পারি। এর থেকে তুমি একাই থাকো, ভালো থাকবে। তোমার ডক্টরের জীবন, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট ছেলে তোমার জন্য পড়ে আছে অনেক। ভালো থেকো। তোমাকে ভালোবাসি নিলয় আমি। ভালো তো আমিও বাসি, তবে কি জানো, থাক শুনতে হবে না। অন্য কাউকে বিয়ে করলে এমনিই চলে যাবে সে ভালোবাসা। কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। কি দরকার আবার তাকে জড়িয়ে? যে নিজের ভালোবাসাটা শেষ করে নিজের ক্যারিয়ার নিয়ে থাকে, তার কাছে ভালোবাসাটা মূল্যহীন অবশ্যই। আমি বলছি না যে ভালো ক্যারিয়ার করা যাবে না, তবে এটা বলছি, আমার কি দোষ ছিল ওকে ভালোবেসে? আমাকে তো তার পাশে রাখতে পারতো, তার সব কাজে আমি সাহায্য করতাম। ভালোবাসা মানে এই নয় যে সে চলে যেতে হবে, কষ্ট দিতে হবে। ভালোবাসার মানে হলো একসাথে থেকে সব কিছু মেনটেনেন্স করা। কিন্তু সে বুঝিনি একবারও। স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে গেছিল। আমি আর চাই না তাকে। নেহার সাথে কথা বলে ছাদ থেকে চলে আসি। সিঁড়ি ভেঙে কিছু দূর আসার পর সামনে মাইশাকে দেখতে পেলাম, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু মুচকে আসলাম। মাইশা কোমরে হাত গুজে বলে, নিলয়, তুই সত্যি করে বলতো অরিনের সাথে কি হয়েছিল? তুই ঢাকাতে কি করিস? আমি ভয় পেয়ে গেলাম। সিরিয়াসভাবে মাইশা প্রশ্ন করলো, তুই এসব কেন জানতে চাস? অরিন সবটা বলেছে। তুই পুলিশের ঝামেলাতে গেছিস কেন? মানে অরিন তোকে কি বলেছে?
সব কিছু ওর সাথে কি কি হয়েছে সব? আর পুলিশ? পুলিশের ব্যাপারটা তো তুই বলবি। অরিন বলেছে পুলিশের অফিসার তোর বন্ধু ছিল, সে ওই সময় ওই দিক দিয়ে যাচ্ছিল, তুই ডেকে সব করেছিস। কেন শুধু শুধু পুলিশের ঝামেলাতে গেছিস? যদি অরিনকে সমস্যায় ফেলে পুলিশ? আচ্ছা চিন্তা করিস না, কথা বলে চলে আসবো। পিছনে তাকে দেখে নেহা আসছে, আর ওর চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। মাইশা কিছু সময় নেহার দিকে তাকালো। নেহা দাঁড়ালো না, ধীর পায়ে নিচে নামে আসতে থাকে। আমি মাইশার হাত ধরলাম। ও আমার দিকে আবারও কড়া দৃষ্টিতে তাকালো। কি হয়েছে তোর? নেহার সাথে তুই সাথে ছিলি? আমি আগে ছিলাম, ও পরে আসছে। আর চোখে পানি কেন? সেটা আমি কি করে বলবো? দেখ নিলয়, তুই কিন্তু অনেক কিছু লুকাচ্ছিস। তোর মুখে মিথ্যা কথা মানায় না, বল আমাকে। কি শুরু করলি? আমি কি করে জানবো সে কাঁদছে কেন? এসব বাজারের মার্কার কথা বাদ দিয়ে চল, ক্ষুধা লাগছে। মাইশের হাত ধরে নিচে নেমে আসলাম। বাড়ির মুরব্বীদের খাওয়া হয়ে গেছে, খাতিরদারির ব্যবস্থা করেছে আমার বন্ধুগুলো। এবার মহিলাদের খাবার খাওয়ার পালা। অনেক বড় একটা টেবিল, সবাই চারপাশে সারিভাবে বসে পড়ল। আমাকে এখন খাতিরদারি করতে হবে সবার। আমি, মাইশা, আরাব তিনজন মিলে লেগে পড়লাম। 4টে চেয়ার এখনো ফাঁকা পড়ে আছে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তখন এদিকে রাজ ভাইয়া, নাদিয়া ভাবি, নেহা আর নিধিকাকে নিয়ে এগিয়ে আসছে। নাদিয়া ভাবির দিকে তাকালাম। সাধারণ পোশাকে বেশ ভালোই লাগছে তাকে। পাশে 2টা মেয়ের দিকে তাকাতে হলো। সবার মধ্যে নেহা হলো সেরা, এটা মানতেই হবে। বাবাকে বলেছিলাম আমি চাকা খেয়ে ব্যাকা হয়েছি, কিন্তু যার সাথে সেটা হয়েছে সেটা কেউ জানতো না। আমি কখনো কল্পনা করিনি। বাবা না বুকে আমাকে জ্ঞান দিয়েছিল সেটা। তাই এই বাড়িতে নেহাকে কেবল বড় ভাই শালী হিসেবেই চেনে। নেহা দাদির পাশে এসে বসে, ভাইয়া মাঝখানে, আর 2 পাশে নাদিয়া ভাবি আর নিধিতা বসে। রিয়াদকে দেখলাম নিধিদের দিকে তাকাতে। তখনই জিশান ইশারায় বলল, এই তুই কেন তাকাচ্ছিস? আমি এটা দেখে হাসলাম। নিধিতাকে দেখলাম জিশানের দিকে বেশ তাকাতে। ওরে ভাই, এমন করিস না ভাই, তোদের বড় ভাইয়ের অলরেডি ওদের বোনকে পেয়ে গেছে, আবার তুই এমন শুরু করছিস? কী হবে বলতো যদি সবার শ্বশুর বাড়ি একটাই হয়? কোনো আদর পাবি না রে পাগলা। মনে মনে কথাগুলো বলে বেশ মজাই পাচ্ছি, কিন্তু যে হারে জিশান নিধিতা চোখাচোখি করছে, তাতে করে সারা রাত এদের খাওয়া হবে না। সব কিছু দেখছি। তখনই মাইশা এসে আমার পাশে জোরে একটা চিপকানি দেয়। আমি চিল্লালাম, মশার বাচ্চা, কি করছিস তুই? কি ব্যাপারটা কি? দাদি তোমার নাতি প্রেমে পড়ছে? মশা, মার খাবি তুই। কেন মুস্কি হাসছিলি কেন? তোর কি? তাহলে স্বীকার কর। এই সামান থেকে যা তো। তুই যা। তুই নিজে এসে কিন্তু ঝগড়া করছিস। তোরা থামবি? তোদের দুজনের নিয়ে তো আর পারি না। দেখবো সব কয়টাকে দূরে বিয়ে দেব, দেখিস কেমন লাগে। আমি কি ঝগড়া করি বলো ফুপি? তোর মতো ঝগড়াটার কে আছে? দেখ নিলয় না, তোকে কিন্তু মেরে ফেলবো। আমি কি চুপ থাকবো? ওই তোদের পা ধরি, এখন চুপ যা। তোমার মেয়ের জামাই হবে না। তুমি দেখো মামি, এত ঝগড়াটে মেয়েকে কোন আহমক বিয়ে করবে? তোরে বলছে, তোকে কে বিয়ে করে? আমিও দেখবো মহিলাদের মতো ঝগড়া করিস। একটু চুপ থাকতে পারিস না? তোরা একসাথে থাকিস কি করে বলতো? তুই চলে গেলে মাইশা খালি তোকে আনো করে পাগল হয়। আবার তুই ফোন দিলে মাইশা মাইশা করিস। বুঝলাম না, এত মিল থাকার পরও কেন তোরা এক জায়গায় হলে ঝগড়া করিস? মামি, এরা দুজন বিয়ে বাড়িতে যেও ঝগড়া করেছে। কানের নিচে 2টারে ভালো মতো থাপড়াইতি। এই তোরা দেখিস না জিসান, সাজিদ বা রিয়াদ নাজিয়ার সাথে ঝগড়া করে না? তোরা 2টা এমন হলি কিভাবে? হয়েছে আর বকবো না ওরা। ভাই তোরা এখন চুপ থাক, পরে ছাদে গিয়ে যা পারিস ঝগড়া করিস। শীত পড়ছে, সবাই যে ঘুমাও। দাদির কথায় সবাই চুপ হয়ে গেলাম। খাবার পরিবেশন করতে করতে অরিনের কাছে এসে দাঁড়ালাম। মেয়েটা তার ছোট ছোট চোখে আমার দিকে বেশ মায়াবী দৃষ্টিতে তাকাচ্ছে। কিছু লাগবে তোমার? বলো কি লাগবে? আপনাকে। কি? না মানে আপনার হাতে বেড়ে দেওয়া 2 পিস মাংস। আমার কাছে ওর পদ্ধতিটা বেশ লাগলো। অবশ্য কথাটুকু আস্তে করে বলল অরিন। আমি একটু মুচকে আসলাম। মনে মনে বললাম, আমাকে চাইও না মেয়ে। আমি যে তিক্ততার মাঝে হারিয়ে গেছি, ভালোবাসার কোনো অনুভূতি যে আমার কাছে আসে না, সত্যি আসে না গো। চেষ্টা করেছি বহুবার, কিন্তু মন যে বিরক্ত বোধ গ্রহণ করতে ভালোবাসে এখন। তুমি যতই ভালোবাসা দেখো, মন তো আমার। আমি নিজেকে চিনি, তুমি আমার থেকে দূরেই থাকো। অরিনকে মাংস বেড়ে দিয়ে নাদিয়া ভাবির দিকে এগিয়ে গেলাম।
ওনাকে মাংস বেড়ে দিতে যাব, তখন উনি বলল, নীল, তোমার সাথে আমার কথা আছে। জি বলুন। এখন না, তুমি পরে দেখা করবা। বড় একটা ঢোক গেলাম। তবে কি নেহা ভাবিকে সব কিছু বলে দিয়েছে? না না, বলবে কেন, বলতেও পারে, বিশ্বাস নেই। রাজভাই হাসি হাসি মুখে বলল, বাপরে, ওকে নীল বলেও ডাকা শুরু করে দিয়েছো, আবার পার্সোনালি কথাও বলবা? দেবর ভাবি তো দেখি বেশ মিল, কাহিনীটা কি বলো তো? দেখতে হবে না ভাবিটা কার? আর বউ তো আমার। সবাই হেসে ওঠে। ভাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। দাদি ফোরন কেটে বলে, আহারে বাবুটা বউ পাইছে একটা। ভাইয়ার কোনো কথাই বললো না। সবাই বেশ জোরে হাসতে থাকে। নেহের দিকে এগিয়ে আসবো, তখন আরাব দৌড়ে আসে। আমার দিকে তাকিয়ে বলল, সেজো মা ডাকছে তোকে, যা তো। আমি সাথে সাথে সেজো আম্মুর কাছে আসলাম। ওনাকে ভাত বেড়ে দিয়ে বললাম, ডাকছো কেন? আমি কখন ডাকলাম? ও বুঝেছি। আরাফের দিকে তাকালাম। সেও তখন থেকে ওরা তিনজন নেহাকে লাইন মারার চেষ্টা করছে। তবে আরাফের মধ্যে সিরিয়াস ভাবটা একটু বেশি দেখছি। ওরে বন্ধু, এমন করিস না রে, তোকে ঠকাবে ভাই। আর বড় কথা, তোর এক্স ভাবি ছিল, আর আমি বাসায় বলে দিবি বলে ছোটোবেলায় তোদেরকে কিছু বলিনি। নজর দিস না রে চান্ত। আবারও মুচকে হাসলাম। মাইশা এসে পাশে দাঁড়ায়, আস্তে গলায় বলল, সত্যি করে বল তো, তুই হাসছিস কেন? আরাফ নেহার দিকে তাকাচ্ছে, আর জিসা নিধিতার দিকে। সব দেখে আমি হাসছি। ও বাপরে, তা তোমার দিকেও যে অরিন আর নেহা বারবার তাকাচ্ছে, সেটাও কি তুমি দেখছো? তুই জানিস? আমি তো ওইটা দেখছি। তুই পাত্তা দিচ্ছিস না দেখে আরো বেশি তাকাচ্ছে। ভাবলাম তুই এগুলো দেখে হাসছিস। আরে ধুর, অনু আছে না? অনু মেয়েটা কিন্তু দারুণ স্টাইল বাজ। হয়েছে মেরা বাপ, চুপ যা। ওই তোরা দুটো আবার কি ফুসফুস করছিস? দেখি একবার ঝগড়া করিস আর একবার ফিস ফিস করে হাসাহাসি করিস। তোদের নিয়ে যে কি করি। এই, আমরা চলে গেলে তোরা খেয়ে নিস কিন্তু। সবাই খেয়ে চলে যায়, আমরাও খেতে বসি। আমি যখন মাখাতে যাব, তখনই খেয়াল করি আমার ডান হাতের আঙুল কেটে গেছে। মনে পড়ে রাজভাইয়ের রুমে ফুল সাজানোর সময় সাদা কস্টেপ দিয়ে ফুল লাগাচ্ছিলাম দেয়ালে, তখনই ব্লেডে লেগে কেটে যায়। এখন কি হবে? বেশ খানিকটাই কেটে গেছে। আমি এতক্ষণ বুঝতে পারলাম না। দূর, সারাটার সময় নেহার টপিক মাথায় থাকলে কি আর সব মনে পড়ে। তুই খাচ্ছিস না কেন? আচ্ছা তোরা খা, আমার ইচ্ছে করছে না। কি হলো তোর? বসা থেকে উঠে দাঁড়ালাম, তখনই সিঁড়ি ফাঁকা জায়গায় নেহাকে দেখলাম দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার উপরে ফ্লোরে অরিন দাঁড়িয়ে আছে। বাপরে, দুইটা মেয়ে আমাকে লাইন মারছে। দৃশ্যটা দেখতে যা লাগছে না, ইস, আর যদি প্লে বয় হতাম তাহলে সবার সাথে লাইন মারতাম। একজন পুরনো ভালোবাসাকে ফিরে পেতে আগ্রহী, আরেকজন জীবনের প্রথম ভালোবাসার স্বাদ গ্রহণে আগ্রহী। নেহার দিকে তাকালাম। ওকে রাগানোর জন্য জোরে মাইশাকে বললাম, মাইশা দেখ, আমার ডান হাতের আঙুল কেটে গেছে, একটু মাখিয়ে দিবি? মাইশা কিছুক্ষণ আমার দিকে বড় কুচকে তাকালো। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, নে তুই নিজেই দেখ। মাইশা আমার পাশে এসে দাঁড়ায়, প্লেটে থাকা ভাতগুলো মাংস দিয়ে মাখিয়ে দিতে দিতে বলল, কত ঢং তোর দেখবো, আর হাত কাটছিস কি করে? তোর জ্বালাই আর পারি না। আর কাউকে পাস না তোর কাজ করানোর জন্য, আমাকেই পেতে হয়। আমি নেহার দিকে তাকালাম। নেহা চোখ বড় করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে মাইশার জায়গায় যদি সে থাকতো। এদিকে অরিন আরও করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু শুনিয়ে শুনিয়ে বললাম, মাইশা, তুই ছাড়া আর কে আছে আমার এখানে? তুই আমাকে অনেকটা বুঝিস, তুই রাগলে আমার সব কাজ করে দিস। এমন করে কেউ ভালোবাসে না আমায়। কতগুলো বলো ওদের দিকে তাকালাম। রাগে নেহা ফুলে খেপে আছে মনে হচ্ছে। আমি মুচকি সে প্লেটের দিকে ফিরবো, তখন এদিকে মাইশা আমার দিকে অপলক হয়ে তাকিয়ে আছে। আমি মাইশা বলে ডাক দিলাম, কিন্তু সে তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে হালকা ধাক্কা দিলাম। এই তোর আবার কি হলো? মাইশার জন্য চমকে উঠল। আমি নেহার দিকে তাকালাম, রাগে ওর মুখটা লাল হয়ে আছে। অন্যদিকে অরিন আমার দিকে করুণ চোখে তাকাচ্ছে। অরিনের জন্য অবশ্য খারাপ লাগছে। মেয়েটাকে একটু বুঝিয়ে বললেই হবে, বেশি দূর কল্পনা করতে দেওয়া যাবে না। এদিকে আরাফ নেহার দিকে তাকাচ্ছে বেশি আর খাচ্ছে কম। বোঝাই যাচ্ছে আরাফ সিরিয়াসলি নেহার প্রেমে পড়ে সাঁতার কাটছে। নে হা কর। মাইশার দিকে এবারে আমি অপলকে তাকালাম। বলে কি মেয়েটা, হা করবো মানে? সে কি আমায় খাইয়ে দেবে? ওরে বাপরে, মানে এমনটা করলে তো নেহা আরও রেগে গজগজ করবে। জল না চাইতে পানি পড়ছে। মুখে এক লোকমা পরে নিয়ে চিবোতে লাগলাম। আর মাইশা বলতে থাকে, তোর তো আঙুল কেটে গেছে, তাহলে খাবি কি করে? ভাবলাম তুই তো নিজেই পরে বলবি কিভাবে খাবো, সেই তো আমাকেই তোকে খাইয়ে দিতে হবে। থ্যাংক ইউ মশা,
তুই কত খেয়াল রাখিস, কত ভালোবাসিস রে। ইস, এভাবে যদি কেউ সারা জীবন ভালোবাসতো। কথাটা বলে আবারও নেহার দিকে আর চোখে তাকালাম। নেহার দাঁড়ালো না, সে সেখান থেকে চলে গেছে। আমি মনে মনে হানি সিং ডান্স দিচ্ছি। আবার একে মজা নে, আমাকে কষ্ট দিতে কেমন লাগে দেখ। মাইশের দিকে তাকালাম, অবাক হলাম। ওকে মশা বলার পরও এখনো চুপচাপ আছে। ব্যাপারটা কি? কি হলো ওর? না মানে এভাবে হঠাৎ ওর চুপচাপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে কেন? মাইশা, তোর কি হয়েছে? শরীর ভালো তো? কি হবে আমার আবার? না মানে মশা বলেছে তোকে, তুই কিছু বললি না তো এখন? ও আমার নিলয়েন না রে, নেখা, আমি গেলাম। না না, ওর শিওর কিছু হয়েছে। একটু আগে যে মেয়েটা কত ঝগড়া করলো, আর ওকে মশা বললে ওর রেগে আগুন হয়ে যায়। কিন্তু আজকে ওরা তো এমন হেসে হেসে কথা বললো কেন? আজকে নিলয় বলার পিছনে এত হাসি মুখ আমি কখনো দেখিনি। শিওর মাইশের কিছু হয়েছে, নাহলে মেয়েটা হঠাৎ করে এমন আচরণ কেন করবে? আমি আরবকে বললাম, তাড়াতাড়ি খেয়ে নে, বাসায় যাবি তো নাকি? আরব খেয়ে উঠে বসে। বাইরে শাওনার মামুন আছে। আরব বের হয়ে বাইক নিয়ে ওরা তিনজন চলে যায়। সকালে ঘুম ভাঙলো মিউজিকের শব্দে। বড় আব্বু আর আমার বাবার টাকায় 5-5টা সাউন্ড বক্স ভাড়া করে নেয় রিয়াদ, জিসান আর সাজিদ। গানের সাউন্ডের থেকে বিটের আওয়াজে বেশি শোনা যাচ্ছে। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। হঠাৎ করেই আমার গা থেকে কম্বল টেনে খুলে নেয়। আমি পাশে তাকিয়ে দেখি নেহা দাঁড়িয়ে। হায় হায়, এই মেয়ে আমার রুমে কি করে? কেউ যদি দেখে ফেলে কি কেলেঙ্কারিতেই পড়বো। অ্যাটলিস্ট মাইশা যদি দেখে আমি নেহা 7 সকালে রুমে আছি, তাহলে নিশ্চয়ই তার এ বাড়িতে থাকা হবে না। আমি ভয় লাফ দিয়ে উঠি। বুকের ভিতর ভয় টিপ টিপ শুরু হয়ে গেছে। সমস্যা কি তোমার? আমার সমস্যা? দেখো নিলয়, আগে যা হয়েছে সেটা ভুলে যাও। ভাবো আমি এখন তোমাকে লাইন মারছি। তুমি খবরদার কোনো মেয়ের আশপাশে তোমাকে যেন না দেখি। কোন মেয়ের আশেপাশে থাকি আমি? মাইশের সাথে তোমার এত কিসের খাতির? মানে কিছু না। অনু ফুল দিয়ে তোমার কথা জানতে চাই কেন? অনুর নাম্বারটা দিও তো। নিলয়। নেহা ডেকে ওঠে। বেশ লাগছে ওকে রাগাতে। মেয়েটা সুন্দরী হয়ে রাগের প্রচলন ওর মুখে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ওর প্রতি আমার কেন যেন কোনো আকর্ষণীয় হচ্ছে না, কোনো টানি অনুভব করতে পারছি না। বুঝলাম না কেন। চাইলে তো ওকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পেতে পারি, ভবিষ্যতে বউ হতে পারে। তবুও কেন আমার মনের প্রতি আকৃষ্ট হচ্ছে না? এটা কি রাগ? না না, রাগ থাকবে কেন? রাগ কখনো বছরের পর বছর থাকে না। রাগের সহযোগে থাকে অভিমান আর জেদ। কিন্তু আমার তো কোনো অভিমানও নেই, মানে অভিমানও ফিল করছি না। তাহলে কেন ওর সৌন্দর্য, ওর ভালোবাসার অনুভূতি আমাকে ওর প্রতি আকৃষ্ট করছে না? আমি এ ব্যাপারে খেয়াল করে দেখেছি। খালি নেহা না, অন্য কোনো মেয়ের প্রতি আমার একই রকম ফিলিংস অনুভব করছি। কারোর প্রতি কোনো প্রকার আকর্ষণ কাজ করছে না আমার মনে 3 নাম্বার আইসিটা কি মার খেয়ে গেছে? তাতাল দিয়ে জোড়া লাগাতে হবে নাকি? তোর কী সব ভাবছি? মনের কি আইসি বা মাদারবোর্ড থাকে নাকি? ওরে আমার মন প্লাস্টিকের, থাকবো না। এখন আপাতত রুম থেকে বের হওয়া দরকার, না হলে খারাপ অবস্থায় পড়বো। এমনিতেই স্যান্ডো গেঞ্জে পরা, তার উপর ট্রাউজার পরা, মান সম্মান শেষে টানাটানি পড়বে। কোনো কথা না বলে কোনো রকমে সোয়েটার নিয়ে দৌড়ে রুম থেকে বের হলাম। রান্নাঘরের কাছে গিয়ে আসার সময় শুনলাম, দেখো বৌমা, তুমি নতুন, একটু বেলা অবধি ঘুমাবা, তা না তুমি আসো রান্নাঘরে। যাও তো, তোমার কোনো কাজ করতে হবে না, কাজের লোক অনেক আছে। আম্মু নাদিয়া ভাবিকে কথাটা বললো। তখনই ভাবি বলে, না মা, আমিও কাজ করব আপনাদের সাথে, তেমন রান্না পারি না। রাজ বলেছে আপনি নাকি সব চাইতে সেরা রান্না করতে পারেন, তাই চলে আসলাম। বড় মা বলে। কথাটা শুনে দাদি বলল, তোমার এখন কাজের কোনো দরকার নেই, তুমি যাও। নাতিটা যে কি করে, সকাল সকাল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, আদর করবে তা না, সকাল সকাল পাঠিয়ে দিয়েছে। আর তোমারও তো উচিত ওর সাথে থাকা। বুঝছি, যাও, বাইরে থেকে দরজা আটকে রাখবো। কথা শুনে রান্নাঘরে যারা ছিল তারা মুচকে হাসতে লাগে। আমি শিওর সুযোগ পেলে হা হা করে হেসে উঠত। নাদিয়া ভাবিও যে হাসছে না তা কিন্তু না, উনি লজ্জাতে হাসতে পারছে না। তবে এই হলো শাশুড়ি বাবার নতুন নতুন ভালোবাসার সম্প্রসারণ। তবে বড় বাড়ি হলে যা হয়, বাড়ির সব মহিলারা একসঙ্গে রান্না করে। আমি একটা জিনিস দেখেছি, আমাদের বাড়িতে মহিলা বা শাশুদের মধ্যে কখনো কোনো কারণ নিয়ে ঝগড়া হয়নি কোনো দিন। 2 তলাতে আসলাম, মেজা আব্বুদের ফ্ল্যাট এটা। ব্যালকনিতে এসে দাঁড়ালাম। বড় উঠানের একপাশে তাকিয়ে দেখি জিসান আর নিদিতা গাছের উপর খালি পায়ে হাঁটছে। বেশ অবাক হলাম। জিসান নিদিতার হাত ধরে খালি পায়ে গাছের উপর হাঁটছে। ওরে কি রোমান্টিক দৃশ্য! এটা যদি মাইশা দেখে তবে শিওর
পুরো ঘটনা এমনভাবে ভাইরাল করবে যে জিসান কেঁদে কুল পাবে না। আমার সাথে হাঁটবেন? পেছনে তাকাই, অরিন দাঁড়িয়ে আছে লাল রঙের চাদর গায়ে। ওর চুলগুলো একটু কোঁকড়ানো, একদম সোজা নয়। অনেক মেয়েদের চুল সোজা হয়, কিন্তু অরিনের চুলগুলো একদম আলাদা, একটু কোঁকড়ানো এবং কালো। মেয়েটা সবার থেকে কেমন আলাদা। আদরে আদরে গলার স্বর, চোখ দুটো বিড়ালের চোখের মতো আশরিক, কথা বলার স্টাইলও সবার থেকে আলাদা। সব দিক দিয়ে অরিন যে কোনো ছেলে রাতের ঘুম হারাম করে সারা রাত তাকে নিয়ে সেই ছেলে যে ভাবতে বাধ্য, এতে কোনো সন্দেহ নেই। আর এই পুষ্পের মতো মেয়েটা আমাকে জিসানদের হাঁটা দেখে ওর নিজের সাথেই হাঁটার অফার করলো। যাক, সুযোগটা মিস করা যাবে না। আজকে হাঁটতে হাঁটতে ওকে সব বুঝিয়ে বলবো। জানি মেয়েটা প্রথমে একটু কষ্ট পাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। যেমন আমার এখন সব ঠিকঠাক লাগছে। নেহের প্রতি অনুভূতি ঠিক ফিরে আসছে না। এখন বুঝেছি কেন ওর প্রতি আমার ভালোবাসার অনুভূতি কাজ করছে না। কারণ ওর প্রতি জেদ আর অভিমান জমা ছিল বেশি, যার ফলে ভালোবাসা সেই অনুভূতিটা চাপা পড়ে গেছে। এটা সবার ক্ষেত্রেই হয়। এটা যে সবার ক্ষেত্রে হয় তা কিন্তু না। আসলে অনেকেই বলে ভালোবাসা কখনো ফুরায় না, এটা আজীবন থাকে। কিন্তু এটাই ভুল। ভালোবাসা বলে কিছু হয়ই না, যা হয় সেটা মায়া বা টান। এই মায়ের গভীরতায় কেউ খুব তাড়াতাড়ি পড়ে, আবার কেউ পড়তে দেরি করে। আর এই মায়া কাটানোটা কঠিন ব্যাপার, যা জীবন থাকে, আবার খুব তাড়াতাড়ি নষ্টও হয়। তবে নষ্ট হয় যে তার অভিমানের চাপে পড়ে। আচ্ছা তুমি বাইরে যাও, আমি আসছি। অরিন চলে যায়। আমি দৌড়ে রুমে চলে আসি। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একটা জিন্স পরলাম, সাথে কালো ব্লেজার। ব্লেজারটা ছোট আম্মু দিয়েছিল। আমাকে নাকি কালো শার্ট বা গেঞ্জিতে একেবারে রাজপুত্রের মতো লাগে। চুলগুলো উপরে তুললাম না, মাথার এক পাশে ঝুলিয়ে দিয়ে হালকা এলোমেলো করে চশমাটা পরে নিলাম। রুম থেকে বেরোতে যাব, তখন এদিকে দরজার সামনে মাইশা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস? অরিনকে বোঝাতে। গুড বয়। আচ্ছা যা, তোর রুমটা গুছিয়ে দেই। দাঁড়া দাঁড়া, একটু চিমটি কাট আমার হাতে। কেন? না মানে আমি কি কোনো স্বপ্ন দেখছি? তুই আবার রুম গুছাবি? ওই শেষবার ঢাকা থেকে এসেছিলাম, সেইবার তুই আমার রুমের 18টা বাজিয়েছিলি। যা তো সামনে থেকে। মাইশার কি হলো? কাল রাত থেকে কেন এত নম্রভদ্র হয়ে গেল হঠাৎ? আমার উপর ওর কোনো রাগ ঝগড়া কোনো লক্ষণই দেখছি না। ব্যাপারটা আমার জানতে হবে। তোর মাইশার সাথে ঝগড়া না করলে আমার ভালোই লাগে না। মেয়েটা যে কী হয় মাঝে মাঝে। চলো হাঁটি। অরিনের কাছে আসলাম। মেয়েটা বড় আম গাছের নিচে বসে আছে। ওর কালো কোকড়ানো চুলগুলো বেশ মনোমুগ্ধকর। কালো টাইস পায়জামার সাথে নীল রঙের একটা ড্রেস, তার সাথে টাইট অ্যাশ কালারের সোয়েটার, খোলা চুল, ঠোঁটে হালকা করে লিপস্টিক। হাত ঘড়ির দিকে তাকালাম, 9টা বাজে। বাইরে কুয়াশা তখনও আছে। আজকে কয়েকদিন ধরে কুয়াশা বেলা 12টা অবধি থাকছে। আগে গ্রামে থাকাকালীন বন্ধুদের সাথে ভোরবেলা যেয়ে আমাদের খেজুর গাছের রস পেড়ে খেতাম। নানু বাড়িতে গেলে নানুদের বড় খেজুর বাগানের রস পেড়ে বাগানে বড় চুলা তৈরি করে সেখানে খেজুরের গুড় বানাতো। নানি সেই গুড়ের পোয়া পাকান ক্ষীর বানাতো। চালের গুড়ের পিঠা আর গুড় দিয়ে আমরা মানে নানু, ছোট খালামণি, নানি সবাই খেতাম। আর মামা তো মায়ের সাথে আমাদের বাড়িতে চলে আসতো। মাইশাকে তেমন কখনো দেখিনি ওর আব্বুর বাড়িতে মানে দাদুর বাড়িতে যেতে। ওর দাদু আমার নানু, কিন্তু নানু আমাকে আদর করতো। নানি মারা গেছে, নানু এখনো আছে। ভাবছি ঢাকাতে চলে যাওয়ার আগে একবার নানুদের বাসায় যাব। চলুন না, গ্রামের রাস্তায় হাঁটি। আচ্ছা চলো। দুজনে বের হলাম। বাড়ির সামনে এসে দাঁড়াতে দেখি আরাব, শাওন আর মামুন এসে হাজির। বাপেরা আমাদের হিরো, তারা নায়িকাকে নিয়ে বের হলো। আরব কথাটা বলে ভেতরে চলে গেল। শাওনের আর দাঁড়ায়নি। মামুন বলল তোরা যা, আমরা আসছি। অরিনকে সাথে নিয়ে আসলাম। আগের মতো গ্রামের সে দৃশ্য নেই। আগে মেঠো পথ ছিল, রাস্তায় ঘাস, আর সেই ঘাসের মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা চলে গেছে একদম শেষ প্রান্তে। এখন গ্রামের অনেক রাস্তায় পাকা। আমাদের বাড়ির সামনে রাস্তাটাও পাকা, তবে চারপাশে গাছ থাকে, বেশ ভালোই লাগে। একদিক দিয়ে তো ভালোই হয়েছে, আর কাদা সহ্য করতে হয় না। নীলয় সাহেব, আপনাকে কিছু বলার ছিল। অরিনের সাথে অনেকক্ষণ পথ হেঁটে চলে এসেছি, এতক্ষণ কোনো কথাই বলিনি। বলো। কিছু মনে না করলে আমি কি আপনার হাত ধরে হাঁটতে পারি? আচ্ছা। মাইশা আমার বা হাত আঁকড়ে ধরে, ডান হাত দিয়ে জড়িয়ে নেয়। আমি এদিকে তাকালাম। হায় রে, কাপড় না হয়ে আজকে কাপড়ের মতো হাঁটছে। কিছুটা পর এগিয়ে আসলাম। রাস্তার পাশে একটি ছোট দোকান, যেখানে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করা হয়। অরিনকে বললাম, পিঠা খাবে? না, আমও বলেছে বাইরের কিছু না খেতে। এখানকার পিঠা কিন্তু অনেক ভালো। অন্যদিন চলুন হাঁটি। তুমি যেন কি বলবে? বলবো। আরও একটু দূরে আসলাম। চারদিকে রাস্তা চলে গেছে। মাঝখানে একটি বড় বটগাছ। এখন বটগাছ গোল করে সিমেন্ট বালি দিয়ে গেঁথে
গোলচক্কর বানানো হয়েছে। আগে এখানে কৃষকেরা বসে জিরিয়ে নিত দুপুরের রোদে, আর এখন এখানে পিচ্চিরা বসে সারাদিন ফ্রি ফায়ার খেলে। আমি এখানে বসবো? আমি এখানে বসবো এমন আদরি ভঙ্গিতে বলল না। শুনে কেমন যেন একটা শীতল অনুভূতি বয়ে গেল বুকের মধ্যে। অরিন উঠে বসে পা দুলিয়ে দেয়। আমি ওর পাশে কিছুটা দূরত্ব রেখে বসলাম। অরিন বুকে হাত রেখে নিয়ে সামনে সরিষা ক্ষেতের দিকে তাকিয়ে আছে। নীলা সাহেব, একটা প্রশ্ন করি? করো। একটা মেয়ে কখন একটা ছেলের প্রেমে পড়ে? বাপরে, কি কঠিন প্রশ্ন। এই অরিন, বাপ আমার। আমি কোনো লেখক নই যে এর ব্যাখ্যা দেব। গোবেচারা মার্কা একটা লোক নিয়ে বললাম, প্রেমে তো মেয়েরা সহজে পড়ে না। তুমি কি প্রেমে পড়েছ? কেন বোঝেন না আপনি? কি বুঝি না? বলুন না, কেন মেয়েরা একটা ছেলের প্রেমে পড়ে? প্রেম জিনিসটা বড় অদ্ভুত। কখন যে কার প্রেমে পড়ে যায় কেউ তা বলতে পারে না, বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন প্রেমের স্বাদ গ্রহণ করতে তারা পাগলামো করে, অপর মানুষকে জানায়। কিন্তু কেন প্রেমে পড়ে? শোনো, মেয়েরা প্রেমে পড়ে একটা ছেলের মাঝে তাকে আগলে রাখার গুণ দেখে। একটা মেয়ে কখনো হুট করে কোনো ছেলের প্রেমে পড়ে না, কিন্তু একটা ছেলে হুট করে কোনো মেয়ের প্রেমে পড়ে যায়। কেন? অনেক কারণ আছে। মেয়েরা কেন পড়ে? মেয়েরা চায় কেয়ারিং, রোমান্টিক, প্রশংসা করে এমন কোনো ছেলেকে। তবে মেয়েরা অপরিচিত কারোর প্রেমে একদমই পড়ে না। মেয়েরা চায় একটা ভরসা, একটা আস্থা, আগলে রাখতে পারার প্রমোদনা, যেন যা ইচ্ছে হোক তবুও ছেলেটা মেয়েটাকে ছেড়ে যাবে না, এরকম ছেলে প্রেমে পড়ে। নীলা সাহেব, আমি প্রেমে পড়েছি। জানি। জানেন? নীরব হয়ে গেলাম দুজনেই। ঠিক কী বলবো আসলে খুঁজেই পাচ্ছি না। কিন্তু অরিনও কোনো কথা বলছে না। ওর মুখে নীলয় সাহেব ডাকটা শুনতে বেশ ভালোই লাগছে। প্রতিটা মেয়ের মধ্যে ছেলেদের আকর্ষণ করার এক অর্ধেক গুণ আছে। আপনি অনেকগুলো মেয়ের সাথে প্রেম করবেন, দেখবেন সবার মাঝে আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যেমন কেউ আপনাকে আপনার নাম এমন করে আদর করে ডাকবে যেটা কেবল তার থেকে শুনতে বেশি ভালো লাগবে। আবার কেউ থাকে যাকে আপনি অবহেলা করবেন তবুও সারাদিন আপনার পেছনে পড়ে থাকবে। আবার কেউ আছে আপনার সাথে এমন করে কথা বলবে যা অন্য মেয়েদের মাঝে পাবেনই না। আমি আপনার প্রেমে পড়েছি। কেন? সেটার কোনো উত্তর আমি নিজেই খুঁজে পাচ্ছি না। প্রেমে পড়ার জন্য কারণ লাগে নাকি ভালোবাসতে কারণ লাগে, কোনটা? আমি কিছুই জানি না নিলয় সাহেব। তুমি কি জানো ভালোবাসার জন্য মানুষ প্রেমে পড়ে? মানে হলো ছেলে মেয়ে ভালোবাসে প্রেমে পড়েই। অনেকে বলে ভালোবাসার কোনো কারণ নেই। আসলে কিছু ক্ষেত্রে ঠিক হলেও অনেকটা কিন্তু ভুল আছে। মানুষ ভালোবাসে যে কোনো একটা কারণ সামনে এনে। যখন ভালোবাসা গভীর হয় তখনই একটা কারণ ভুলে যায়। সেজন্য মানুষ বলে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। আর যে সেই কারণ বলতে পারে না সে ভালোই বাসেনি। তুমি আমাকে ভালোবেসেছ, তার কারণ তো আছেই। আসলে নীলা সাহেব, আপনাকে দেখে মনে হয় আপনি আগলে রাখবেন আমাকে, বা যে কোনো কাউকে আপনি আগলে রাখতে পারবেন। আপনাকে ভরসা করাই যায়। আপনাকে দেখে মনে হয় না আপনি কখনো কষ্ট দেবেন। আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে। বারবার আপনার প্রেমে পড়ি। মেয়েরা যতটা সুন্দরী তার থেকে বেশি বোকা। পিচ্ছি মেয়েরা বেশি ভাব নিয়ে চলে, অথচ তারাই তাড়াতাড়ি প্রেমে পড়ে। ম্যাচিওর মেয়েরা প্রেমে পড়ার আগে অনেক কিছু ভেবে নেয়। তার পরিবারের কথা, ভবিষ্যতে কী হবে সেসব কিছু ভেবে প্রেমে পড়ে। আবার ছেলে কি করছে, তাকে পরে সুখে রাখতে পারবে কিনা, সব কিছু ভেবে প্রেমে পড়ে। কিন্তু বাচ্চা মেয়েরা তার উল্টো। তারা প্রেমে পড়ে কিছু না ভেবেই, কেবল তারা একটা কারণ সামনে এনে আকর্ষণ বলে প্রেমে পড়ে, আর প্রেমে পড়ে ভালোবেসে ফেলে। তুমি কি সত্যি ভালোবাসো আমাকে নাকি অ্যাট্রাকশন? জানি না, আপনি একটু বলবেন প্রেম আর ভালোবাসার মধ্যে আসলে পার্থক্যটা কি? নীলয় সাহেব, আমি কিন্তু আমার উত্তর পাচ্ছি না। তোরা এখানে এসে বসে আছিস, দেরি হয়ে গেল রে। পিছনে তাকে দেখে ওরা 5 জন এসে দাঁড়িয়েছে। নেহা, নিধিতা, শাওন, আরাফ আর মামুন। অরিনকে বলাই হলো না তাকে আমি ভালোবাসতে পারবো না, অন্য কাউকে ভালোবাসি সেরকমও না। আসলে আমি ভালোবাসার অনুভূতিটাই যেন হারিয়ে ফেলেছি। হয়তো অভিমানের সরোবরে সব কিছু যেন মাটির মতো গলে কাদা হয়ে গেছে। আমি নেহার দিকে তাকালাম, আমার দিকে সে কড়া দৃষ্টিতে তাকিয়েছে। আমি চোখ সরিয়ে নিলাম। এমন একটা ভাব করলাম যেন আমাকে সহ্য করতে পারছি না। চল না নিলয়, রস খাই। তোরা যা, আমার ভালো লাগছে না। আর শোন, ভাইয়ের বৌভাতের পর ঢাকাতে চলে যাব, হয়তো আর আসবো না এখানে। কি হয়েছে তোর? কিছু হয়নি, বাদ দে। এই তোর অরিনকে নিয়ে আসিস, তুমি ওদের সাথে ঘোরাঘুরি করে এসো। নেহার দিকে তাকালাম না, এখান থেকে চলে আসলাম। কিছু দূর আসার পর দেখি জিসান আসছে। আমি জানতাম নিদিতা আছে বলে সেও আসবে। আমাকে দেখে মাথা নিচু করে নিল। জিসান। হুম ভাইয়া। নিদিতের সাথে তোর কি চলে? মানে ভাইয়া, সকালে দেখলাম হাত ধরে হাঁটছিস, প্রপোজ করেছিস?
করেছিলাম কিন্তু কিছুই বলিনি। আরে গাধা, এমন কিছু কর যেন মেয়ে তোকে নিজেই প্রপোজ করে। কিন্তু কি করব, আর প্রপোজ তো করেই ফেলেছি। কি বলেছিলি? আম্মুকে বলবো না তো? বল হারামি। তোমাকে বিয়ের দিন থেকে দেখছি, ভালো লেগেছে তোমার, ভালো লেগেছে আমার, তোমাকে ভালোবাসতে চাই। তুমি ভালোবাসো আমায়? এই হলো পিচ্ছি বয়সী নিব্বা নিব্বি। মোটেই না। তবে তুমি হাসলে কেন? এটা কোনো প্রপোজ হলো? শোন, এমনভাবে প্রপোজ করবি যেন মেয়ে নিজেই তোকে ভালোবাসতে চাইবে। আর বড় কথা, প্রপোজ করবে এমন কাউকে যাতে প্রপোজের গুরুত্বটা বুঝতে পারবে। বেশি ভাবলে মেয়েদের প্রপোজ করবি তো তারা হেসে উড়িয়ে দেবে, কারণ তারা জানে তুই প্রপোজ করলে কী হয়েছে। আরও ছেলে আছে তারা করেছে আর পরে করবে। তাই প্রপোজটা এমন ইউনিক হওয়া চাই যেন তোকে নিয়ে মেয়েটা ভাবতে বাধ্য হবেই। এই কারণে তোমাকে মাঝে মাঝে লাভ গুরু বলতে ইচ্ছে করে। ও ভাইয়া, বলো না তুমি কটা প্রেম করছো? এই কি যাতা বলিস? কয়টা প্রেম মানে? আমি জানি, কিন্তু নিধিটা বলছে সব। মানে? শোনো নেহা ভাবি, সরি মানে নেহা আপু আর নিধিটা দুজনে বোন হলেও ফ্রি। নিধিটাকে তোমাকে দুলাভাই বলতে বলেছে আর নিধিটা আমাকে নেহাকে ভাবি বলতে বলেছে। মানে নেহা আপুর ডায়েরিতে তোমাকে কিছু লেখা নিধিটা পড়েছে আর সেটা নিয়ে আমার কাছে গল্প করে। আরে ধুর, ওরকম কিছুই না। আচ্ছা মানলাম, কিন্তু অরিন তোমাকে ডাই হার্ট লাভ করে। তুই বুঝিস ভালোবাসা কি? না। তাহলে এত কথা বলিস কেন? আচ্ছা বলো না, কিভাবে প্রপোজ করলে মেয়েরা না মানে নিধিটা আমাকে হ্যাঁ বলবে? দেখ, অনেকে রোমান্টিক করে প্রপোজ করে, যা মেয়েরা পেয়ে পেয়ে অভ্যস্ত। তাই খুব সিম্পলভাবে তবে ইউনিক হতে হবে, এরকম প্রপোজ করতে হবে। কি বলো না কেন? মেয়েটাকে বলবি আমি বোতল হব যদি তুমি হও বোতলের চিপি। হ্যাঁ? মেয়েটাও আসবে। যাই হোক, মজা করছিলাম, পরে দেখা হলে তোকে শিখিয়ে দেবো। যা নিধি থেকে টাইম দে। তবে হ্যাঁ, কাউকে ভালোবাসতে হলে তাকে আহামরিভাবে চালাবি না। এই ব্যাপারে প্রথমে তাকে হালকাভাবে জানাবি যেন সে বোঝে তুই তাকে চাস, বাট বেশি করে চাস এটা বুঝতে দিবি না, তা না হলে কষ্ট পাবি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জিনিয়াস ভাইয়া। যা ভাগ। জিসান চলে যায়। আমি পকেটে হাত গুজে বাড়ির দিকে হাঁটছি, তখনই কালো রঙের একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায়। 4 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো, জোরে স্যালুট করে আমার দিকে একবার তাকিয়ে বলে, স্যার সিআইডি অফিসার মাহফুজ বলছি। অবাক হলাম, আমার কাছে সিআইডি অফিসাররা কেন? আমি মাথা চুলকালাম, আমার কাছে কেন? আমরা জানি আপনি এখানে, তাই দেখা করতে এসেছি। মানে যাচ্ছিলাম, পথে আপনাকে পেয়ে গেছি। ও, বাট আর যেন নেক্সট টাইম এখানে না দেখি, প্লিজ চলে যাও। আচ্ছা। গাড়িটা চলে যায়। মেজাজটা খারাপ হয়ে গেল। কি ঝামেলায় পড়লাম? কেন যে অরিনের ব্যাপারটাতে পুলিশ ডাকতে গেলাম? নিশ্চয়ই সেখানে ঝামেলা হয়েছে। আজকে একবার থানাতে যেতে হবে, এখানে থাকা যাবে না। নিলয়, কিচ্ছু করবি না তুই? এভাবে আর কত? বাবার কথায় থমকে গেলাম। বাড়িতে এসেছি মাত্র, বাবা দরজার কাছেই ছিল। আমাকে দেখেই কথাটা বললো। আমি চুপ করে দাঁড়িয়ে গেলাম। ছোট থেকে ওনার ইচ্ছেগুলো মেনে চলেছি। জি করব। কবে ইঞ্জিনিয়ারিং পাস করেও এভাবে যদি কোনো কিছু না করে বসে থাকিস, এরপর সংসার হলে কি করবি? কোনো উত্তর দিলাম না। বাড়ির সবাই বড় বড় পর্যায়ে আছে, কেউ বড় ব্যবসায়ী, কেউ ডক্টর, কেউ ব্যাংক খুলে বসে আছে, কেউ বড় কোনো কোম্পানির অফিসার। এমনকি সিমরান আপু ও খালুতি পাশ করে পাইলট ছেলের সাথে বাড়ির সবাই বিয়ে দিয়েছে তাকে। বাড়ির নিয়ম আমার বাবা আর বড় বউ মিলেই তৈরি করেছে। প্রত্যেক ছেলে মেয়ের বড় লেভেলে মাস্ট বি যেতেই হবে। এই জন্য জিসানের ক্লাস রোল 1। প্রথম টার্মিনালে সে 90 নম্বর পেয়েছিল বলে সোজা আব্বু ওকে বেঁধে পিটিয়েছিল। কমপক্ষে 90 মার্কস তুলতেই হবে প্রতিটা সাবজেক্টে। জিসানকে মারার সময় কেউ কোনো টু শব্দও করেনি, বরং বাড়ির মহিলারাও সোজা আব্বুকে উৎসাহ দিয়েছিল। বাড়ির সব কিছু ভালো হলেও বাড়ির সদস্যদের প্রতি কড়া নিয়ম সহ্য হয় না। আমি ঢাকাতে থাকায় জিসানকে মার থেকে বাঁচাতে পারিনি। নাজিয়াকে আম্মু পুরো 1 রাত না খেয়ে রুমে আটকে রেখেছিল। 2 রোল হয়েছিল বলে এরপর থেকেও শাস্তি চলতেই থাকে। মানে দুপুরে তাকে একবেলা না খেয়ে থাকতে হবে, যতদিন না সে 1 রোল নিতে পারবে। কথা বলছো না কেন? দিন দিন তুমি যে বেয়াদব হয়ে যাচ্ছ, সেটা কি তুমি জানো? কি করেছি আমি? মুখে মুখে কথা বলো, বেয়াদব ছেলে কথাকার। বেকার বসে না থেকে তুমি কিছু করো। তোমার বোনটা বড় হচ্ছে, আর ছোটখাটো কিছু করলে যে বাড়ির কেউ তোমাকে মেনে নেবে না, সেটা যেন মাথায় থাকে। যাও, সকালে খাবার খেয়েছো? না। তা খাবে কেন? বেয়াদবরা এরকম অলসই হয়। হনন করে হেঁটে রুমে চলে আসলাম। মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। বাড়ির পুরুষেরা কথা বললে কেউ কোনো কথাই বলে না, বরং তাকে সাপোর্ট করে। ইঞ্জিনিয়ার পড়তে ঢাকাতে পাঠানো হয়, কিন্তু আমি পড়িনি ইঞ্জিনিয়ার। আমার ভালো লাগেনি।
নিজের ইচ্ছে মতো চলেছি। আব্বুর কথায় রাগ লাগছে তাই না নিলয়? মা রুমে এসে দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর আবার সেটা জানতেও চাচ্ছে। না, আমার তো নাচতে ইচ্ছে করছে। রিয়াদকে বলো মিউজিক চালাতে। তুই কিন্তু আসলেই বেয়াদব হয়ে গেছিস। এমন তুমি যাও তো সামন থেকে, আমি কি এখনো ছোট আছি? আচ্ছা বাদ দে, রুমটা দেখ ভালো করে আর তাড়াতাড়ি খেতে আয়। মা চলে যায়, কিন্তু রুম কেন দেখার কথা বললো? আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের চারপাশে চোখ বোলালাম। আমি অবাক হলাম, এত গোছালোভাবে প্রথমবার আমার রুম দেখছি। বাড়ির নিয়মের পাশাপাশি আরেকটা নিয়ম হলো নিজের সব কিছু নিজেই গুছিয়ে নিতে হবে। মোট কথা তোমার এক গ্লাস পানি তুমি নিজে এনে নিয়ে খেতে হবে তোমার। তবে আমার রুমটা মাঝে মাঝে গুছিয়ে দিত, কিন্তু আজকের গোছানোটা একটু আলাদা। মনে পড়ে মাইশার কথা, রুম গোছাবে বলে এসেছিল, কোনো জায়গাতেই ধুলো দেখছি না। বিছানা বেশ ভালোভাবে গুছিয়ে দিয়েছে, শার্টগুলো দেখলাম ইস্ত্রি করে ঠিক করে রেখেছে। মাইশার হঠাৎ কী হলো? ওকে যদি বলি চুলগুলো আস্তে করে একটু টেনে দিত, সাইজ করে দে, ও প্রয়োজনে এটা দিতে হবে ওটা দিতে হবে বলে চাইতো, আর আজকে হঠাৎ কোনো কিছু না চেয়েই আমার গোডাউন মার্কের রুম গুছিয়ে দিয়েছে। কাহিনিটা কি? কিছু তো একটা হয়েছে ওর, নাহলে সে কখনো এমনটা করবে না। আমি আবারও ওয়াশরুমে গেলাম, হাতে মুখে পানি দিয়ে নিচে আসলাম। খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখি ভাইয়া, ভাবি, নেহা, নিদিতা, শাওন, আরাত, মামুন, অরিন সবাই বসে আছে। মাইশা, নাদিয়া ভাবি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। অবশ্য সকালে চালের গুঁড়ো, রুটি আর গরুর মাংসের গরম গরম ঝোল দিয়ে সবাই ব্রেকফাস্ট করেছে। চোখটা অকারণে নেহার দিকে চলে গেল। মুখটা শুকনোর, কেমন একটা চাপা রাগ জমে আছে ওর মুখে। আমি মুচকে হাসলাম। নেহা বৃষ্টির দিনে ভিজতে ভিজতে আমার হাত ধরে বলেছিল, নিলয়, আমাকে সে প্রমিস করো, আমাকে কখনো একা ছেড়ে যাবে না। আমার কোনো চাওয়া বা চাহিদা নেই, আমার শুধু তুমি হলেই হবে। তুমি যদি বলো আমাকে না খেয়ে থাকতে হবে, আমি নিয়ে দিতে পারবো, কিন্তু যদি বলো তোমাকে ছেড়ে থাকতে, আমি বেঁচে থাকতে মরে যাব। অনেক বেশি ভালোবাসি তোমায়। আর কি জানো, আমার মতো তোমাকে আর কেউ কখনো ভালোবাসতে পারবে না। কথাগুলো এখন ভাবলে খুব হাসি পায়, সত্যিই অনেক হাসি পায়। আর যদি রাগ করে বলতাম কথা বলবো না তোমার সাথে, আর নেহা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলতো, আমি কিন্তু না খেয়ে থাকবো, তুমি না বলো অবধি খাবো না, নিজেকে মেরে ফেলবো। কথাগুলো ভাবতেই চরম লেভেলের হাসি পাচ্ছে আমার। আসলে মানুষ ভালোবাসার পর অপর মানুষটা চলে গেলে থাকতে পারে না কেন তা জানি। আসলে থাকতে পারে, তবে কষ্টের মাঝে বেঁচে থাকে। আর কষ্টটা কিন্তু তাকে হারানোর জন্য না, কষ্ট পায় মানুষটার সাথে কাটানো স্মৃতি, সময় আর মুহূর্তগুলো মনে করে। অপর মানুষের বলা প্রতিটা কথাগুলো যখন সময় অসময়ে কারণে অকারণে মনে পড়ে, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মানুষ প্রেমে পড়ে বারবার, ভালো লাগে স্রোতে ভাসে বহুবার, কিন্তু কষ্ট পায় একবার। কারো থেকে একবার বহুগুণে কষ্ট পেলে সেই কষ্টগুলো নিঃশেষ না হওয়া অবধি মানুষ ঠিকমতো বেঁচে থাকতে পারে না। মানুষ দুইবার মরে, একবার দেহ থেকে প্রাণ ত্যাগ করায়, একবার বেঁচে থেকে প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ায়। নীল, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাদিয়া বাবের কথাগুলো শুনে বাস্তবে ফিরলাম। মুচকি সে টেবিলের পাশে গিয়ে দাঁড়াই। মাইশা নেহাকে মাংস বাড়িয়ে দিয়ে জন্য এগিয়ে আসতে থাকে। আমি এগিয়ে যাই, হুট করে তরকারি বাটিটা আমার গেঞ্জিতে লেগে আসে। মাইশার দিকে তাকালাম, কিছু বলতে যাব, কানা হলে যা হয় দেখে চলতে পারিস না? তুই দেখে চলিস, ফাজিল কোথাকার। তোর মতো চশমা পরি নাকি? ওরে চোখওয়ালা মেয়ে। নিলয় না, সামনে থেকে সর। নিজে মোটা হাতির মতো দাঁড়িয়ে রাস্তা আটকে রাখছিস। কি বললি? আমি মোটা হাতি? তুই যে একটা গন্ডার তা জানিস? শর্ত? তুই আমার সামনে আসলি কেন? মশা, তোর সাথে বকতে ইচ্ছা করছে না। ওরে আমার নিলয় না, তেলাপোকার প্রজা। আমি মশা, তুই তেলাপোকা। কানে দুটো থাপ্পড় দিলে ঠিক হয়ে যাবে। মার তো বেশি দিন হলো খাস নাই। যা সর। তুই ভাগ। হাট। বের হ। দূর হ। সামন থেকে যা। পেছনে এসে দাঁড়া। মশা। নিলয় না। ওহ, তোমরা চুপ করবে? নীল, তুমি এদিকে আসো তো। নেহার পাশে চেয়ার খালি আছে, বসে পড়ো। নাদিয়া ভাবির কথা শুনে আশেপাশে তাকালাম, কোনো জায়গা খালি নেই, কেবল নেহার পাশে চেয়ারই খালি পড়ে আছে, আর তার পাশে অরিন বসে আছে। ভাবি চেয়ারটা ঠিকঠাক করে আমাকে সেখানে যেয়ে বসতে বলে। হ্যাঁ এক্স, তোমার থেকে যত দূরে থাকতে চাই তুমি ঠিক তত বেশি কাছে আসো। এক্স যখন ভাইশালী, ক্ষতি কি? লাইন মারো, আর না হয় মারো গুলি। কি রে, যা ওখানে বস, পরে কাপড় ঠিক করে নিস। ভাইয়ের কথা শুনে দাঁড়ালাম না, ইতস্ততা নিয়েই নেহার পাশে গিয়ে বসলাম। নেহা আর চোখে একবার তাকালো, সাথে সাথেই টেবিলের নিচে কারো ঠান্ডা পায়ের স্পর্শ অনুভব করলাম। আমি চমকে উঠি, টেবিলের কাপড় একটু সরিয়ে তাকিয়ে দেখি নেহার বাম পা দিয়ে আমার ডান পায়ের উপর তুলে সে ডান পা দিয়ে
আমার পায়ে খোঁচা মারছে। আমি নেহার দিকে তাকালাম, আমার দিকে তাকিয়ে মুচকে আসলো। এই মেয়ের মতলবটা কি? যখন ভালোবাসা ছিল তখন তো ঠিকই নিজের ফায়দা হাসিলে চলে গিয়েছিল, এখন এত আলগা বিরিত কেন? সে কি বুঝতে পারছে না আমি তার উপর বিরক্ত, নাকি সব জেনেও জোর করে আমাকে পেতে চাইছে? বিরক্তিকর মেয়ে। আমার ডান পায়ের পাতায় নেহার ঠান্ডা পায়ে স্পর্শ হয়ে শিহরণ তৈরি করছে। বাসা থেকে উঠবো ভাবলাম, কিন্তু নাদিয়া ভাবি আমার দিকে তাকিয়ে আছে। কেয়ার করার মেজাজটা সকাল থেকে খারাপ, তার উপরে আমার নেহার আচরণে আরও বিরক্ত হচ্ছে। নেহার থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে হালকা বাবাসে সরে যায়। ঠিক তখনই বা পায়ের পাতায় আবারও কারো ঠান্ডা পায়ের স্পর্শ পেলাম। হাতে পানির গ্লাস নিয়ে খেতে খেতে বাম পাশে তাকাতেই জোরে কেসে উঠি। আরে অরিন আমার দিকে তাকিয়ে মুচকে আসছে। দূর, ভালো লাগে না। ঠিক সেই মুহূর্তে ডান পায়ের পাতায় আবারও নেহার স্পর্শ, ওইদিকে বাম পায়ে অরিনের স্পর্শ। নে ভাই, আমি তো চিপায় পড়ছি। দেবের খোকা 420 মুভির কথা মনে পড়ে যায়, সেখানে 2 নায়িকা ছিল। হায় হায়, ওরে আমার কি হবে রে। হঠাৎ মাথায় বেশ জোরেই ঘাটটা খেলাম। ওই নিলইন না, তুই না খেয়ে বারবার একবার নেহার দিকে আরেকবার অরিনের দিকে কেন তাকাচ্ছিস? সমস্যা কি তোর? এমন তো ছিলি না, মেয়ে দেখলেই তো চোখ নামিয়ে নিতি। আজকে এমন করছিস কেন? বাপরে, এমনিতে নিচের দিকে চাপে আসি, তার উপর মাইশের এন্ট্রির আর সময় হলো না। কানে কানে কথাটা বললো, ওরে মশারে আপাতত বাঁচা এখান থেকে। আর তোকে কি করে বলবো আমি ওদের দিকে কেন তাকাচ্ছি? অরিনের দিকে তাকালে চুপিসারে হাসছে, নেহার দিকে তাকালে এমনভাবে ভাব নিচ্ছে যেন কত ভদ্র, ফাজিল ভদ্র শয়তান মেয়ে। কিন্তু এখন মাইশাকে তাড়াতে হবে। সে যদি কোনোভাবে বুঝে যায় অরিনার নেহা কি করছে, তাহলে নিশ্চিত আজ রাতে ঢাকাতে চলে যেতে হবে। কিন্তু ভাইয়ের বউভাতের জন্য আমি এমনিতে রয়ে গেছি, না হলে বিয়ের দিন সোজা ঢাকাতে চলে যেতাম। অবশ্য কালকে বউভাত, ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে। কনে পক্ষরা মোটামুটি সব রকমের অনুষ্ঠান করেছিল, কিন্তু আমি জানি আমার বাবা চাচারা তাদের থেকে বড় অনুষ্ঠান করবে। আমি মাইশাকে বললাম, মশা যা তো, আর একটু মাংস এনে দে। নিলইন না, আমাকে মশা বলবি না। তুই নিলইন না বলিস কেন? তোর নামে তো নিলইন না, তা তোকে কি বলবো? যা তো মাংস এনে দে। কাজ কর বললে তো জীবনেও করবি না। আসছে আমার অর্ডার বাস। তুই কোন কাজটা করিস শুনি? তোর কাজ কেন করবো আমি? পিচ্ছি আছিস, পিচ্ছির মধ্যে থাকবে। দেখ নিলয়, আমি মোটেও পিচ্ছি না, আমি বড় হয়ে গেছি। ওলে আমার বলো মেয়েটা, যা তো। বড় মশা, বেশি বকিস না, যেটা বলছি সেটা কর। পারবো না। নেহা কথাটি বলে উঠলো। টেবিলে বসে থাকা সবাই কিছুক্ষণ নেহার দিকে তাকালো। আমি সহ সবাই অবাক হলেও মাইশার অরিন অনেক বেশি অবাক হয়ে তাকালো। মাইশাকে রাগানোর জন্য বললাম, নে থাক, তোর আর আনতে হবে না। নেহা আপু, আপনারও কষ্ট করে আনতে হবে না, ভাবি ভালোবেসে এনে দেবে। কেউ ভালোবাসে না মায়, ভাবি কত ভালো। ভাবি কিছু বলতে যাবে তার আগে মাইশা মাংস আনতে রান্না করে চলে যায়। যাক বাবা, মাইশাকে বিদায় করা গেল। কিন্তু একটা ব্যাপারে লক্ষ্য করলাম, নেহা কাবু বলাতে সে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বেশ মজা নিচ্ছি। আহা, এক্স যখন ভাইয়ের শালি, লাইন মারো, না হয় ডাকো আপি। আহা রাজ, দেখো না নেহা আর নিলয়ের কেমন মানিয়েছে। দুজনকে যদি কাপল হিসেবে চিন্তা করো তাহলে কেমন লাগবে বলো তো? আমি আবারও গেলে পানি দিতে যাচ্ছিলাম, নাদিয়া ভাবি রাজ ভাইয়াকে বলা কথাগুলো শুনে আবারও জোরে কেসে উঠলাম। এই ভাবি সব কী বলছে? নেহাকে আমার বউ করার প্ল্যান করছে নাকি? হায় হায়, এটা কখনো সম্ভব না। আমি কিছুতেই নেহাকে এখন নিজের বউ হিসেবে কল্পনা করতে পারবো না। কল্পনাতে আনলেই তো ওর দেওয়া কষ্ট আর ওর কথাগুলো বুকের ভেতরে এমনভাবে চাপ সৃষ্টি করে, কিছুতেই তাকে মানাই যাবে না। ওর প্রতি আর ভালোবাসা আসছেই না, যা আসছে তা হলো চাপা রাগ আর অভিমান। তা ঠিক, ওদের বেশ মানাইছে। নামের দিক দিয়ে আবার বয়স, আবার দুজনের পাশাপাশি দেখলে হুট করেই হাজব্যান্ড ওয়াইফ বলে মনে হচ্ছে। কিন্তু একে তো নিলয় বেকার, তার উপর মা বাবার মেনে নেবে কখনো? অ্যাটলিস্ট তোমার বাবা তো মানবেই না। বেকার ছেলের হাতে কোনো মেয়ের বাবায় মেয়েকে তুলে দিয়েছে। আচ্ছা, নিলয় কেন কিছু করছে না? আরও ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার ঘুরে বেড়ায়, ছোট আব্বুদের বাড়িতে থাকে। ওনারা আদর দিয়ে বান্দর বানিয়ে ছেড়েছে। আমরা কিছু বললেও কি, ওই ঠিকই ছোট আব্বুর বাসায় আরামসে থেকে দিন পার করে দেয়। অলরেডি দিচ্ছে। ছোট আব্বুর সাথে কথাও বলেছিলাম, সাফ জানিয়ে দিয়েছিল নিলয় ওখানে মানে এখানে আসলে সে আমাদের আন্ডারে থাকে, তখন যা ইচ্ছে বলতে পারো। কিন্তু যখন আমার মানে ছোট আব্বুর বাসায় থাকবে তখন সে তাদের সন্তান।
সো কিভাবে রাখবে না রাখবো সেটা আমাদের ব্যাপার। এই হলো ছোট আব্বুর বক্তব্য। আচ্ছা, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার তো পাস, তাতেই হয়ে যাবে। আমরা দুজনেই সবাইকে রাজি করাবো। কিন্তু ওরা দুজন রাজি হবে তো? হবে হবে। নিলয়কে আমার অনেক পছন্দ হয়েছে। ছেলেটা কেমন ইনোসেন্ট ইনোসেন্ট দেখতে। তুমি আর মানুষ চিনলে না। নিলয়কে বলো ইনোসেন্ট হারামি ফাজিল একটা। অবশ্য ফাজিলের দিক বাদ দিলে নিলয়ের মতো ভালো ছেলে পাওয়াই যাবে না। আমি কেবল কান খাড়া করে শুনছি ওনাদের কথা, আর আমার সাথে যে নেহা কথাগুলো শুনছে সেটার ভালো লাগবে না, কিন্তু নিজের প্রশংসা ছাড়া বাকি কথাগুলো যে কি বিরক্তকর লাগলো। মানেটা কি? নেহাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। মেজাজটা আবারও খারাপ হয়ে গেল। এই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করবো না। যে মেয়ে একবার চলে যায় সে মেয়ে পরের বার ঠিক ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? মোট কথা, আমি কোনো মেয়েদের বিশ্বাসই করতে পারছি না। দেখা যাচ্ছে বিয়ের পর আমারই কাজ করতে করতে বিরক্ত হয়ে চলে গেছে। আর আমি যে অলস। ছোট আম্মু কোনোদিন আমাকে ঘুম থেকে ডাকেনি, কোনো প্রকার শাসন করেনি, কেবল মাথায় হাত বুলে আদর করে বোঝাতো। এই কারণে আরও অলস হয়ে গেছি। যখন নিজের কাপড় কাচতে যেতাম তখন ছোট আম্মু বাধা দিয়ে হেসে হেসে বলতো, বিয়ের পর দেখবি তখন তোর কাপড় চোপড় বৌমারটাও কাচতে হচ্ছে। আচ্ছা নিলয়, দুটো বিয়ে করবি, একটা বৌমা আমাদের বাড়িতে থাকবে আর একটা ওখানে। ছোট আম্মুর আদর পেয়ে পেয়ে বান্ধর হয়েছে কিনা জানি না, তবে আমাকে তিনজন মানুষ অনেকটাই বোঝে। ছোট আম্মু প্লাস আব্বু আর মাইশা। সবাই এক এক করে খাবারকে উঠে গেল। আরাপ চলে যাওয়ার সময় বলল, দোস্ত, আমরা বাজারে যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠান নিয়ে। বড় আব্বু আর তোর আম্মুরা প্ল্যান করেছে। আমি আর মামুন যাব। শাওনের নাকি একটু কাজ আছে, পরে আসিস নিলয়। ওরা দুজনেই চলে গেল। ভাইয়া ভাবি চলে গেল। নেহা আমার খুব কাছে এসে বলল, অনেক ভালোবাসার মাইন্ড গেম খেলেছো, পরে বোঝাবো নেহাও ভালোবাসার মাইন্ড গেম খেলতে পারে। নেহা একটু হেসে চলে গেল। শাওন আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়েছে। আসলে বেস্ট ফ্রেন্ডের মধ্যেও কিন্তু একজন বেস্ট ফ্রেন্ড থাকে, আর সে হলো শাওন। শাওন ছোট থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে। সে সব বউকে একটু বেশি আদর করত। আর সত্যি কথা, শাওন হলো প্রায় আমার দাদুর মতো দেখতে। এই জন্য দাদি শাওনকে খোঁজে সবসময়। পাশাপাশি 2 তলা বাড়ি ওদের। বড় আপু আছে বিবাহিত, মানে সিমরানপুর বান্ধবী ছিল শাওনের আপু। দুজনের একদিনেই বিয়ে হয়। অরিন আমার কাছে আসে, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নীলয় সাহেব, তখন কিন্তু পুরো কথা শেষ হয়নি। আমি চলে যাব বাসায় একটু পর। আপনার ফেসবুক আইডি কিন্তু আমি এখন জানি, আবির হাসান নিলয়। আর আপনার যে অফিসিয়াল পেজ আছে সেখানে আপনার ফোন নম্বর আছে, যে কোনো সময় কল দিতে পারি, রেডি থাকবেন। কথাগুলো বলে চলে গেল অরিন। শাওন আর আমি দুজনে বোকার মতো তাকাচ্ছি। শাওনের খাওয়া শেষ প্রায়। আমার তখন একটা রুটির প্লেটে পড়ে আছে। এদিকে মাইশা গেছে তো গেছেই, আসার কোনো নামই নেই। এই মেয়েটা হয়েছে একটা ফাজিল। শুনেছি খারাপদের সাথে থাকলে মানুষ খারাপ হয়, ফাজিলের সাথে থাকলেও যে ফাজিল হয় তা জানতাম না। মাইশাকে না দেখলে শাওন চলে যাবে আমি বললাম, খুব ব্যস্ত নাকি তুই? কেন? তার আগে বল তোর কাহিনীটা কে? নেহা ওভাবে কেন বলল? আর তোকে যখনই কেউ বেকার বলে তুই মুচকি হাসিস কেন? আর এই আইডেনি বা এত কিছু তোকে কেন বলছে? আগে জানতাম তুই ফাজিল আছিস, কিন্তু মেয়ে পড়াতে এত ওস্তাদ কবে হলে? আচ্ছা বাদ দে, বল না ব্যস্ত কিনা। তুই কিছু বললে বল, তোর জন্য আমার কোনো বাস্তবতা নেই। তাহলে এনে চাবি, ভাইয়ের বাইকটা বের কর, না দিয়ে ভাবিদের বাড়ির দিকে যাব। কোনে? দরকার আছে বলেই বলছি, ব্যস্ত থাকলে চলে যেতে পারিস। চাবি দে। শাওনকে ভাইয়ের বাইকে চাবি দিলাম, সে চলে যায়। আমি এমনিতে রুটি খাই না, কিন্তু চালের গুঁড়োয় পাতলা রুটি আমার কেবল মাংস দিয়ে ভালো লাগে। এমনিতেই শেষে এসেছিলাম খাবার টেবিলে, তার উপর মাইশা আমাকে মাংসের বাটি লাগিয়ে মাংস তো পড়ছেই নিছে, তার উপর আমার কাপড়টা নষ্ট করে দিয়েছে। কিন্তু সবাই চলে গেছে, আমি যে রয়ে গেলাম। আমার রুটি খেতে একদমই ভালো লাগে না। আমার ভালো লাগে সকালে হয় ভাত, না হয় পান্তা ভাত কিংবা খিচুড়ি। শীতকাল বলে কোনোটাই আপাতত সম্ভব না, তাই অগত্যা এটাই খেতে হচ্ছে। কিন্তু মাইশা পয়সা কই গেল? রুটির প্লেট হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগোতেই জোরে একটা চিৎকার শুনতে পেলাম। ও মা গো! দৌড়ে ভিতরে গেলাম। দিদিকে মাইশার হাত পুড়ে গেছে। এই মেয়ে পাগল হয়ে গেল নাকি? চুলায় মাংসের কড়া আর মাইশার হাত ঘেসে পড়ে রান্নাঘরে কেউ নেই। বৌভাতের অনুষ্ঠান নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত। বেশ খানিকটা পুড়েই গেছে। আমি প্লেটটা ঠিক মতো রেখে ওর ডানা তুচো করে ধরলাম। ও তো ভ্যাবে করে কেঁদেই চলেছে। এমনিতে মাইশা অতি সুন্দরী, ওকে সবসময় হাসতে দেখেছি, কিন্তু আজকে কাঁদতে দেখে এতটা সুন্দরী মনে হবে ভাবিনি। কাঁদলে যে মেয়েদের সুন্দর লাগে জানতামই না। অবশ্য চিকনা বলে মনে হয় এমনি সুন্দর লাগছে।
ওরে আমার হাত পুড়ে গেল রে, আমার কি হবে রে? ওরে নিলয় রে, হাত জ্বালা করছে রে। ওরে কেউ আছিস রে? রান্নাঘরের ভেতরে একটা র্যাক রাখা আছে, সেখানে সবসময় স্যাভলন, তুলা, বায়োডিন, হ্যান্ড স্যানিটাইজার আরও হাবিজাবি অনেক কিছু থাকে। আমি স্যাভলন আর তুলা এনে মাইশাকে রান্নাঘরে ফ্লোরে বসালাম। সে এখনও ভেবে করে কাঁদছে আর বলছে, ওরে আমার কি হবে রে, আমার হাত পুড়ে গেল রে। এই চুপ, জোরে চিৎকার করে বললাম। মাইশা হতভঙ্গ হয়ে অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর কোনো শব্দ না করে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্যাভলন তুলা লাগাতে লাগলাম আর ফু দিচ্ছি আর বলছি, কোনো কাজ পারিস না তো করতে চাস কেন? আমাকে দেখেছিস কোনো কাজ করতে? ফাজিল মেয়ে কোথাকার। আর হাত পড়েছিস কি করে? দেখে শুনে কাজ করতে পারিস না? মাংস চুলাতে দিয়ে নাড়তে আগুন এসে লাগে হাতে। লাগবে তো, পিচ্ছি মেয়ে হলে যা হয়। তোকে মাংস চুলে রাখতে কে বলেছে? ঠান্ডা হয়ে গিয়েছিল তো তাই। তুই তো বকা দিতেছিস, ঠান্ডা মাংস নিয়ে গেলে। চুপ, তোকে আনতে বলেছিলাম আমি। তুই তো বলেছিলি কেউ ভালোবাসে না। বাসে না তো, চুপ থাক। দেখছিস কতখানি পড়ে গেছে। দেখে কাজ করবি। আমি জানি তো তুই আমাকে কতখানি ভালোবাসিস, খালি ভাইয়া ডাকিস না, শয়তান মেয়ে। চুপ থাক, তোকে নিলয়ই বলবো। হয়েছে হয়েছে, তুই কেন আমার কাজ করিস? তুই কেন করছিস? আমার হাতে কোনো স্যাভলন লাগাচ্ছিস? ও মা, তো কে আছে এটা করবে? বাড়ির কেউ তো দেখলে আগে 1 ঘন্টা তো তোকে বকা দিত, ভালো লাগতো? সেই কারণেই তো আমিও তোর কাজ করি। তোর কথায় কিছুই বুঝছি না। নিলয়, জোরে ফু দে। নিলয়, অনেক ভালোবাসিস না আমাকে? শরট, সেরে গেছে আমার হাত। কি বলছিস সেরে গেছে মানে কি? তুই না বলে জ্বালা করছে? আগে করছিল, এখন আর করছে না। বুঝি না রে বোন, তোর মাঝে মাঝে কি হয়? হয় বোন মানে কি নিলয়ন না? ওকে আপু, আপু হয়েছে। আপু ডেকে আহত করার চেয়ে আন্টি ডেকে নিহত করে দিলেই তো হয়। মশার বাচ্চা, এখনো না খেয়ে আছিস? আচ্ছা দাঁড়া, ছোট একটা হাঁড়ি থেকে আরো একটি রুটি নিলাম। কড়া থেকে মাংস বেড়ে নিয়ে রুটির প্লেটে রেখে ছোট টুকরো করে মাংসের ঝোলের সাথে মাখিয়ে মাইশাকে যখন বললাম নেহা কর, ও কিছুক্ষণ আমার দিকে সরু চোখে তাকিয়ে রইল। ওর তাকানোর কোনো মানেই খুঁজে পেলাম না আমি। কিন্তু ডান হাত যেভাবে পড়েছে, তাতে করে দুপুরে ঠিক মতো নিজেতে খেতে পারবে কিনা কে জানে। আর মাইশা যে হারে চিকন হচ্ছে, তাতে যদি একবেলা না খেয়ে থাকে বাতাসে শিওর উড়ে যাবে। কিন্তু ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হা করছে এমডি। তাড়াতাড়ি চিবোতে থাক, আমার কাজ আছে। হাত পরিয়ে বসে আছিস, খেতে থাক, বেশি না বকে। 2টা রুটি খাইয়ে দিলাম, ও কোনো কথা বললো না। খাওয়া শেষে পানিটা ওকে এনে দিলাম। সে হা হয়ে তাকে দেখছে। নে শোধ, কাল রাতে তুই খাইয়ে দিয়েছিলি, এখন আমি দিলাম। তুই যে ঝগড়াটে, পরে কোনো কিছু শোধ না করলে সেটা নিয়ে ঝগড়া করবি। কোথায় যাবি তুই এখন? অনেক কাজ আছে। আর একটু থাক না আমার সাথে। এই যা তো, রুমে গিয়ে ঘুমা। আমি মামিকে বলে যাচ্ছি তোকে যেন কোনো কাজ না দেয়। আর শোন, গেঞ্জিটা চেঞ্জ করে নিস, আমি কেচে দিব। আমি জানি তুই নাজিয়া ছাড়া আমার কাপড়গুলো বাড়িতে কেউ ভুলে পরিষ্কার করে দেবে না। রুমে চলে আসি, কালো রঙের শাড়ির সাথে একটা কোটি পরলাম। তখনই ফোনটা বেজে উঠলো, রিসিভ করলাম। হ্যাঁ বলে কেটে দিলাম। আজ হচ্ছে পুলিশের অফিসার। অরিনকে যে 3জন ছেলে নির্যাতন করতে যাচ্ছিল, সেই 3জনকে ওনার হাতেই তুলে দিয়েছিলাম। আর তারপরেই যা ঘটলো। তো বন্ধুরা, এরপরে কী ঘটেছিল এটা জানার জন্য পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরের পর্বগুলো তাড়াতাড়ি দেওয়া হবে। তো কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করবে। আর নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পুরনো অতীতগুলো ভাবতে ভাবতেই ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়ির সামনে আসতেই